হ্যালো ভিউয়ার্স, বুটেক্স রেডিও আনপ্লাগডের আজকের এপিসোডে আমি সুদীপ্ত বণিক আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা এসেছি টেক্সটাইল টুডেতে। টেক্সটাইল টুডে বাংলাদেশের টেক্সটাইল বেসড অন্যতম মিডিয়া, নেটওয়ার্কিং এবং কমিউনিকেটিং প্ল্যাটফর্ম, যা একই সাথে ইনোভেশন হাবেরও কাজ করে যাচ্ছে। টেক্সটাইল টুডে কোম্পানিগুলোর বেস্ট প্র্যাকটিস রিভিল করার পাশাপাশি এমপ্লয়ার ব্র্যান্ডিং, সেমিনার কন্ডাক্ট, ট্রেনিং কন্ডাক্ট, ইন্ডাস্ট্রি ইন্টেলিজেন্স এবং কনসালটেন্সির কাজ করে থাকে, যাতে করে বিজনেস বা কোম্পানিগুলো গ্লোবালি এবং ইনোভেটিভ ওয়েতে সাস্টেন করতে পারে। আজ আমরা কথা বলবো সেই মানুষটির সাথে যিনি এই অর্গানাইজেশনের মূল ভিত্তি। জি, কথা বলছি টেক্সটাইল টুডের ফাউন্ডার অ্যান্ড সিইও তারেক আমিন স্যারের কথা। বুটেক্স থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে টেক্সটাইল সেক্টরে জব করা, দেন সেখান থেকে একজন সফল উদ্যোক্তা হওয়ার গল্প শুনবো তার কাছ থেকে। জানবো তার কর্মজীবন, তার সফল উদ্যোক্তা হওয়ার পেছনের গল্প এবং টেক্সটাইল টুডের সফল অগ্রযাত্রা নিয়ে। পাশাপাশি আমরা আলোচনা করব টেক্সটাইল সেক্টরের ফিউচার এবং এই সেক্টরের আপকামিং চ্যালেঞ্জগুলো নিয়ে তার দৃষ্টিভঙ্গি। স্যার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার আসলে বুটিক্স থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, দেন টেক্সটাইল সেক্টরে জব করেছেন কিছুদিন, দেন নিজের এই উদ্যোগ টেক্সটাইল টুডে। আসলে ইটস এ লং জার্নি, যে মানে বুটিক্স থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে দেন নিজে এন্টারপ্রেনার হওয়া। আসলে বুটিক্স থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে দেন টেক্সটাইল টুডেতে এই আপনার যে বর্তমান পজিশন, এই যে জার্নিটা, এই জার্নি সম্পর্কে আমাদের যদি কিছু বলতেন, অ্যান্ড এখানে কোন জিনিসটা আপনাকে বেশি ইন্সপায়ার করেছিল? আচ্ছা, জার্নি আসলে খুব বেশি লম্বা না। আমার পাশ করে বের হওয়ার পরে 19-20 বছরের কাছাকাছি ক্যারিয়ার লাইফ। যদিও আমি আসলে একাডেমিক মানে বুটেক্সে থাকা অবস্থায় কিছু ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড অ্যাক্টিভিটির সাথে ছিলাম, তো সেই অ্যাসপেক্ট থেকে হয়তো আমি অন্যান্যদের তুলনায় একটু বেশি অভিজ্ঞ, যেহেতু আমি থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থেকেই কিছু ইন্ডাস্ট্রি অ্যাক্টিভিটির সাথে যুক্ত ছিলাম। তো আমরা এই টেক্সটাইল টুডে প্ল্যাটফর্মটা শুরু করি 2007-এর শেষ দিকে। এখন এটা 18 বছরে আমরা পড়েছি। তো এর আগে আমি ফ্যাক্টরিতে কাজ করেছি, কিছুদিন আমি মার্কেটিংয়ে বা সেলসেও কাজ করেছি। তো যেটা তুমি বললা যে হচ্ছে যে আসলে কোন বিষয়টা এই হোল জার্নিতে আমার জন্য ইম্পর্টেন্ট ছিল, আমার কাছে মনে হয় আমার একটা জায়গায় আমি অলওয়েজ সামহাউ আমার থিঙ্কিংয়ের মধ্যে এটা হয়, যেটা হচ্ছে যে আমি খুব রেজাল্ট ফোকাস না। মানে আমি কোন জবে কত টাকা আর্নিং হয়, কোন ক্যারিয়ারে গেলে কত আর্ন করা যায়, এই যে ক্যারিয়ার বা জবে বা বিজনেসের একটা রেজাল্ট তো হচ্ছে যে কে কত আর্ন করতেছে। তো আমি জানি না, আনফর্চুনেটলি আমি এই দিকে কখনোই ফোকাস করতাম না। যেমন আমি যখন স্টুডেন্ট ছিলাম তখনও আমি কত পেয়েছি পরীক্ষার খাতায় বা কত গ্রেড পেয়েছি, এটা আমার কাছে কখনোই অতটা ফোকাস ছিল না। আমি অলওয়েজ যেটা চেষ্টা করি, যেটা হচ্ছে যে আমি যেটা করতেছি সেটাকে আমি পছন্দ করতেছি কিনা, সেইটার মধ্যে কি আছে, সেটার এসেন্সটা কি, ওইটাকে ধরার চেষ্টা করি আর কি। তো ওই জায়গা থেকে হয়তো আমার কাছে মনে হয় যে এই ধরনের একটা ক্যারিয়ার পাথে চলে আসা, যেটা হচ্ছে যে এই নলেজকে ভালোবাসা বা হচ্ছে নতুন কিছু জানা, অথবা যেটা জানতেছি এইটাকে ফোকাস করা রাদার দ্যান ফোকাসিং অন দ্য রেজাল্ট। কারণ একটা সময় তো ছিল বা অনেক সময় ছিল যে তুমি ইভেন এখনও যদি কেউ কম্পেয়ার করতে যায় যে আমার কলিগরা, আমার বন্ধুবান্ধবরা কে কত আর্ন করে, কোথায় কি করে, আমার কি পসিবিলিটি ছিল, এইসব বিষয় চিন্তা করলে কিন্তু আমি হয়তো ডিফোকাসড হয়ে যেতাম, অথবা এইভাবে এই একটা অর্গানাইজেশনকে এভাবে ধরে রাখতে পারতাম না। তো এটা একটা ইম্পর্টেন্ট বিষয় মনে হয়, যে হচ্ছে যে ফোকাসিং অন দ্য থিংস হোয়াট আই এম ডুইং, এবং সেইটাকে কীভাবে বেটার করা যায় এবং সেইটা আমি এনজয় করছি কিনা, রাদার দ্যান দিন শেষে আমি আসলে আমার কতটা আর্নিং হলো, কি আমি কত গ্রেড পেলাম, এইটার দিকে খুব বেশি ফোকাস না করা আর কি। আচ্ছা, ধন্যবাদ স্যার। তো স্যার, যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি যে আপনি কিছু সময় কাটিয়েছেন, সেখানে কোনো ইনসাইটস আপনাকে প্রভাবিত করেছিল কিনা, যে আপনি একটা অর্গানাইজেশনের দিকে শিফট হচ্ছেন, টেক্সটাইল ট্যুরের যাত্রাটা শুরু করবেন, এরকম কোনো ইনসাইটস ছিল কিনা? এইটা একটা মানে আমার জন্য এটা যে কোশ্চেনটা একটু ইমোশনাল একটা কোশ্চেন, বিকজ আমার একটা কাইন্ড অফ বলতে পারো অডাসিয়াস একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। আমি যখন ইন্ডাস্ট্রিতে ছিলাম আমার কাছে মনে হলো যে নলেজটাকে
মানুষ যেভাবে ওপেন রাখার দরকার ছিল, নলেজ ছড়িয়ে দেওয়ার মাধ্যমে এবং ইজিলি এটাকে অ্যাকসেপ্ট করার মাধ্যমে ইন্ডাস্ট্রি যেভাবে উপকৃত হওয়ার কথা ছিল, আমি আমার ছোট্ট অভিজ্ঞতা আমি দেখলাম যে হচ্ছে যে এই নলেজটা অনেকটা এতটা ওপেন না। বিশেষত ইভেন আমরা একাডেমিতেও আমরা দেখেছিলাম যে হচ্ছে যে বিভিন্ন শ্রোতাকেন্দ্রিক পড়াশোনা, তারপরে অনেকের মধ্যে ছিল যে হচ্ছে যে অমুক বইটাকে কপি করতে না দেয়া, স্টুডেন্টদের কাছে না যাওয়া, এই ধরনের ট্রেন্ড কিন্তু ছিল। ইন্ডাস্ট্রিতে এসে দেখলাম যে এটা আরও বেশি, হয়তো ডাইং মাস্টার থাকে, হ্যাঁ অনেক মাস্টার থাকে, সো তারা তাদের নলেজটাকে আবদ্ধ রাখার মাধ্যমে মনে করছে, হয়তো আমি কাউকে পার্সোনালি বা করছি না, মানে মনে হয় যে না এটা অন্য কেউ জানুক, এটা আমি এত কষ্ট করে জানছি, এইটা কেমন হলো। তো ওই জায়গা থেকে এবং এর ফলে অনেক ধরনের হয়, আমি দেখছি যে অনেক আনএথিক্যাল প্র্যাকটিস হয় ইন্ডাস্ট্রির মধ্যে, অনেক কিছু আছে। আমার কাছে অনেকখানি মনে হয়েছে যে এইটা পাল্টানো দরকার। তো বাট আমি এটা একটা আমার ইমোশনাল ড্রাইভ ছিল যে আমি নলেজটাকে ওপেন করে দিতে পারি কিনা, আমি ইনফরমেশনটাকে ওপেন করতে পারি কিনা, যাতে যারাই ডিসিশন মেকার তারা যাতে এগুলো একেবারে পরিষ্কার থাকে। বাট আমি জানি যে এটা আসলে তখন এতটা বুঝতাম না যেটা এত বড় কাজ, শুধু একটা পত্রিকা বা প্ল্যাটফর্ম করার মাধ্যমে এটা করা সম্ভব না। বাট এটা একটা মোটিভেশন ছিল। এখন জানি না মানে অতটুকু তো করতে পারি নাই, বাট এটা বলা যায় যে আজকে 18 বছর পরে, 18 বছর আগের ইন্ডাস্ট্রি আর এখনকার ইন্ডাস্ট্রির মধ্যে এখন কিন্তু নলেজ মোর অ্যাভেলেবেল দ্যান বিফোর। তো এটা একটা বলা যায় আর কি যে পার্সোনাল একটা মোটিভেশন ছিল। হ্যাঁ, আমরা স্যার সকলেই তো জানি যে স্যার বর্তমানে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে টেক্সটাইল ট্যুরে বর্তমানে একটা প্রমিনেন্ট প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে যে আপনার অগ্রযাত্রা এবং আমরাও তার সাফল্য কামনা করি। স্যার আপনাদের ভীষণ এবং এটা শুরু করার পিছনে যে আপনি ইনিশিয়াল কনসেপ্টটা বলেছেন কিছু আরও ইলাবোরেট করলে আমরাও খুশি হব, অ্যান্ড আপনাদের যে ভীষণ তা নিয়ে যদি কিছু বলেন। ভীষণ এটা আলহামদুলিল্লাহ যেটা হয়েছে যে ওভার দ্য টাইম আমরা যেহেতু এখানে ফোকাস করেছি এবং এটা আমি ব্যক্তিকেন্দ্রিক অর্গানাইজেশন এখন আর নাই আমাদের এখানে। ইভেন শুরু থেকে আমরা চেষ্টা করেছি একটা অর্গানাইজেশন বিল্ড করতে। সো আলহামদুলিল্লাহ আমরা এখন প্রায় 26-27 জন লোক কাজ করি। মোস্ট অফ দেম আর ফ্রম ভেরি গুড ব্যাকগ্রাউন্ড। তো আমরা এখন ইভেন আমি তো আমার নিজের কথা বলতে পারি না, বাট ইফ এনিবডি সার্চেস অথবা লুক ফর, আমার কাছে মনে হয় যে গ্লোবালি এরকম প্ল্যাটফর্ম আর ওভাবে নাই। আগে হয়তো ইউরোপ বেসড, ইন্ডিয়া বেসড কিছু প্ল্যাটফর্ম ছিল, এখনও আছে। বিশেষত করোনার পরে বা করোনার সময়টা আমার কাছে মনে হয় আমরা একটা মাইলেজ পেয়েছি, আপার হ্যান্ড পেয়েছি, কারণ আমরা তখন বেশ কিছু ইনোভেটিভ ওয়েতে আমাদের অ্যাক্টিভিটিসকে রাদার আমরা এক্সপার্টাইট করেছি। তো এখন বলা যায় আমরা একটা অলমোস্ট উই আর দ্য ওয়ান অফ দ্য গ্লোবাল লিডার্স ইন মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ইন টেক্সটাইল ইন্ডাস্ট্রি। এবং আমাদের আর কিছু ইউনিক জায়গা আছে যেহেতু আমাদের এখানে ইন্ডাস্ট্রিটা আছে এবং এখানে সব গ্লোবাল প্লেয়াররা কাজ করে, গ্লোবাল ব্র্যান্ডগুলো কাজ করে। তো এইখানকার ইন্ডাস্ট্রিকে ইনোভেট করা, ডেভেলপ করা, এটার সুযোগটা অনেক বেশি। তো আমরা আবার ওইখানে কাজ করি, যেটা হয়তো অন্যান্য মিডিয়া এটা কাজ করে না। সো দুইটা মিলে উই আর ভেরি ইউনিক, মানে ওইটা এরকম কম্বিনেশনটা আমাদের এই দেশে আমরা যেহেতু শুরু করেছি, এখানে আমাদের লেভারেজ, এই কম্বিনেশনটা আমরা অ্যাচিভ করতে পেরেছি। অন্য অনেকের পক্ষে হয়তো এটা অ্যাচিভ করা সম্ভব না। তো এটা একটা ইউনিক জায়গা আর কি। স্যার টেক্সটাইল টুডে চালু করার পিছনে আপনি কর্পোরেট দুনিয়া ছেড়ে এসেছেন, এটা কি কোনো টাফ ডিসিশন ছিল স্যার? অ্যান্ড এই যে টেক্সটাইল সেক্টরে একজন এন্টারপ্রেনার হওয়ার যে আপনি স্বপ্নটা দেখেছেন এবং আপনি সেটা বাস্তবায়নও করেছেন আপনার নিজের জন্য এবং টেক্সটাইল টুডে চালুর মাধ্যমে, এটার পিছনে কোন ফ্যাক্টরগুলো, আপনার পছন্দের কোন ফ্যাক্টরগুলো বেশি অবদান রেখেছিল? আচ্ছা, মানে এখানে তো পছন্দের জায়গা বা কোন ফ্যাক্টর অবদান রেখেছে, আমার কাছে একটা জিনিস মনে হয় যে একটা পয়েন্ট যেটা হয়তো শেয়ার করতে পারি, যেটা হচ্ছে যে আমি যখন যে আর্নিং করতাম, মানে একটা জায়গাটা ছিল আমার ফ্যামিলি থেকে সামহাউ আই গট ট্রিমেন্ডাস সাপোর্ট, মানে সাপোর্ট ইন দ্য সেন্স ওনারা কখনো আমার প্রতি অতিরিক্ত কোনো এক্সপেকটেশন চাপিয়ে দেন নাই, বাট ওনাদের ক্যাপাসিটির যতটুকু আছে তার চেয়ে বেশি আমাকে অ্যাসিউর রাখতে চেষ্টা করছেন যে ইউ ডোন্ট নিড টু বদার অফ, অথবা অত বেশি চিন্তা করা বা টেনশন করা। তো এর ফলে যেটা হয়েছে যে আমি কিছু সাহসী সিদ্ধান্ত হয়তো নিতে পেরেছিলাম। বাট একই সাথে একটা থিঙ্কিং প্রসেস আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট ছিল। যেমন একসময় আমি শুরুতে 8,000 টাকা বেতনে চাকরিতে ঢুকেছিলাম। তো আমার ক্লোজ কয়েকজন বলতো যে হচ্ছে যে এটা কি ইঞ্জিনিয়ার হলি, কি পড়লি,
কারণ তারা হয়তো ব্যাংকিং সেক্টরে, আমাদের সময় আইটি সেক্টরে, বিশেষত টেলিকমিউনিকেশনসে যারা ঢুকছিল তারা শুরুতেই 40, 45, 60, 70 হাজার টাকা এন্ট্রিতে স্যালারি পাচ্ছিল। তখন ওই টেলিকমিউনিকেট একটা জোয়ার ছিল। তো তখন আমরা 8,000 টাকা এবং শিফটিং ডিউটি। তো বাট আমি কখনো এই যে একটা কম্প্যারিজন বা একটা প্রেশার, এটাতে আমি কখনো সামহাও আমাকে টাচ করতো না। আমি দেখতাম যে 8,000 টাকা বেতনে আমি ওখানে একটা রুম ভাড়া করে থাকতাম, আরও 2-1 কলিগ ছিল আমার বন্ধু বান্ধব, ওরা এখানে একই জায়গায় জব করতাম। তারপরে আমি দেখলাম দিন শেষে আমার টাকা সেভ হচ্ছে, আমি উল্টা আমার বোনের জন্য, আমার মায়ের জন্য আমি গিফট কিনতেছি, কিনতেছি। সো হাউএভার আমাকে অতটা টেনশন, আমি দেখছি যে আমার যেটা আছে আমি এইটা দিয়েই আমি চলছি। তো আমি যেটা হচ্ছে যে ওই যে বলে না যে কাট ইউর ক্লথ অ্যাকর্ডিং টু ইউর কোড, সো এই জায়গাটা যেটা হবে তাহলে যেটা হয়েছে যে আমার মধ্যে ওই রেজাল্ট ডিপেন্ড, বা আমি কত টাকা আর্ন করছি, কত টাকা লাগবে, এদিকে আমার টেনশনটা কম ছিল। এর ফলে যেটা হয়েছে, তুমি যেটা বললা না যে আমি জব থেকে কেন বিজনেসে আসার, এটা এই দুইটা জিনিস একটা জরুরি ছিল। আরেকটা বিষয় আমার কাছে যেটা মনে হয় যে যেটা বললাম যে নলেজের প্রতি আগ্রহ। এমন না যে আমি অনেক জ্ঞানী, আমি অনেক এখন পড়ি, বাট আগে এত পড়তাম বলে আমার মনে হয় না। আগেও পড়তাম, যদিও আগেও পড়তাম। এই যে জায়গাটা যে হচ্ছে পড়া বা এটার প্রতি একটা আগ্রহ বা জ্ঞানের নতুন নতুন জ্ঞান, সো আমি এই জ্ঞানের প্রতি আগ্রহের জায়গাটা থেকে আমি জ্ঞানী লোকদের সাথে উঠা বসা, তাদের সাথে যোগাযোগ, নেটওয়ার্কিং নট ফর ফান অথবা নট ফর কাইন্ড অফ, আমাদের একটা এক্সপ্লোরিং টেন্ডেন্সি ছিল। সে আমি যদি তোমার সাথে কথা বলতে পারি 2 ঘন্টা 3 ঘন্টা, আই লাভ টু। আমি অনেক ক্ষেত্রে এইটা আমার টপ প্রায়োরিটি, আমি তোমার সাথে গল্প করবো। সো এর ফলে যেটা হতো যে আমি অনেক দূরে দূরে ট্রাভেল করে বিভিন্ন ফ্যাক্টরিতে যেতাম, ফ্যাক্টরির যে জিএমরা বা যারা সিনিয়ররা আছেন তাদের সাথে নেটওয়ার্কিংটা আমার পছন্দ হইতো। আবার ধরো আমি একটা এক্সিবিশনে যাচ্ছি, বাইরে যাচ্ছি, সো ইট ইজ কাইন্ড অফ এক্সপ্লোরেশন। সো এই জিনিসটা পছন্দ বা ভালো লাগার ফলে অনেক চড়াই উতরাই পার হওয়া সম্ভব হয়েছে, বা এটাতে স্টিক থাকা গেছে আর কি মনে হয়। তো স্যার জি, আমাদের যে এখন টেক্সটাইল ইন্ডাস্ট্রি যে চেঞ্জ, অ্যাজ লাইক আমার যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, দেন হচ্ছে সাস্টেনেবিলিটি, গ্লোবাল মার্কেট, এইসব ক্ষেত্রে টেক্সটাইল টুডে কীভাবে নিজেকে খাপ খাইয়ে নিচ্ছে, সে ব্যাপারে যদি কিছু বলতেন। ওইটা আমি একটু আগে বলেছি যে আমরা ইটস নট, অনেক সময় বলা হয় যে আমিও একটু আমি একটু ডিসকমফোর্ট ফিল করি যখন কোনো একটা প্রোগ্রামে লোকজন টেক্সটাইল টুডের কথা না বলে অনেক ক্ষেত্রে আমার নাম বেশি বলে, তারেক। সো আমি অনেক আগে থেকেই চাইছিলাম যে এইটাকে ওয়েলকাম করতে। সো এর ফলে আমি টেক্সটাইল টুডেকে, আমার অর্গানাইজেশনকে আমি সামনে দেওয়ার চেষ্টা করছি, এবং আমি অলওয়েজ থাকতে চেয়েছি যে যতটা পিছনে থাকা সম্ভব। তার মানে আমি চেষ্টা করেছি যে একটা অর্গানাইজেশন বিল্ড করতে, কারণ আমাদের সময় বা তার আগে থেকেই এরকম মিডিয়া বা পত্রিকা করার কিছু ইনিশিয়েটিভ ছিল। তো সেগুলো অনেকটা পার্সোনালাইজড ইনিশিয়েটিভ ছিল, ব্যক্তি পর্যায় থেকে হতো, এবং ব্যক্তিও হয়তো অন্যান্য কাজে যুক্ত থাকতো, এর পাশাপাশি উনি হয়তো লেখালেখি বা কিছু করার মাধ্যমে এটা করার চেষ্টা করেছে, কিন্তু ওগুলো সাস্টেইন করেনি। আমরা শুরু থেকে এটাকে একটা বিজনেস হিসেবে, এটাকে একটা অর্গানাইজেশন হিসেবে আমরা দেখেছি, এবং সেই দিনগুলো থেকে প্রথমেই আমরা, তখন আইটি ওয়েবসাইট করাটা এত ইজি ছিল না, তখন বেশ কস্টলি ছিল। তো তখন আমার মনে আছে 2 জন ওয়েব ডেভেলপার আমরা প্রথম থেকেই আমার ছিল, এবং খুব ভালো মানের কোডার ছিল, ডেভেলপার ছিল। তার মানে এই যে অর্গানাইজেশন বিল্ড আপের যে জায়গাটা, এবং আমি অলওয়েজ আমার টিমকে একটু বড় রাখার চেষ্টা করি। অনেক সময় অনেক আশ্চর্য হয় যে একটা পত্রিকা অফিস, আপনাদের এখানে 26-27 জন লোক কী করে। তো তার মানে আমি চেষ্টা করেছি যে একটা অর্গানাইজেশন বিল্ড করা। আমার কাছে মনে হয় যে এটা একটা আমার দিন শেষে স্ট্রেংথ। হ্যাঁ ঠিক আছে, আমি অনেক হয়তো চিন্তা করে টেক্সটাইল টুডের একটা কপি তো অনেক অ্যাড, তো এই টাকাতে তো অনেক টাকা হয়ে যাচ্ছে, কিন্তু আমার তো পিছনে যে খরচ, অর্গানাইজেশনের যে খরচ, এটা তো হয়তো অনেকে ফোর্সি করে না। কিন্তু আমার কাছে মনে হয় এটা আমাকে সাস্টেনেবিলিটি দিচ্ছে, এটা টিকে থাকা সম্ভব হয়েছে, এবং এইটা গ্রোথ অপরচুনিটির মধ্যে আমরা যেতে পেরেছি, এবং এটা কাইন্ড অফ এখন আমি আমার ইনভলভমেন্ট যতটুকুই থাকুক না থাকুক, এই পত্রিকাটা বা এই প্ল্যাটফর্ম কিন্তু চলে আলহামদুলিল্লাহ। উই আর অলসো হ্যাপি স্যার। স্যার, আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যারা প্রফেশনাল জবের সাথে বর্তমানে ইনভলভ, তাদের ট্রেন্ড এবং ইনোভেশন এইগুলোর সাথে রেগুলারলি আপ টু ডেট থাকার যে বিষয়টা, এটাকে আপনি কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন? আর বর্তমান ইন্ডাস্ট্রিকে এডুকেটিং এবং ইনফর্মিং করার ব্যাপারে টেক্সটাইল টুডে কীভাবে কাজ করছে? ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, অনেক সময় ইন্ডাস্ট্রিতে গেলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের মধ্যে এটা দেখা যায় যে উনি নন টেক, আমরা হলাম টেক। তো আমি দেখেছি যে ইয়াং প্রফেশনালসরা বা নতুন যারা পাশ করে বের হয়, তারাও ওইরকম একটা পরিবেশে যাওয়ার চেষ্টা করে, এবং গিয়ে কে আমাদের বড় ভাইরা আছে এগুলো খোঁজে, এবং তাদের উঠা বসাগুলো হয় ওই বড় ভাইদের মধ্যেই।
সো সেইখানে তারা একটা ইজম করে ফেলে, একটা হলো টেক্সটাইল ইঞ্জিনিয়ার আর একটা হলো নন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। সো ওখানে ফেমাস ইয়া আছে দেখবা যে হচ্ছে টেক, এর হলো নন টেক। এখন আমি একটা প্রশ্ন করি যে অনেক নন টেক কি সিইও হয় নাই, মালিক হয় নাই? হয়েছে না? অনেক নন টেক কি উপরের দিকে যায় নাই? অবভিয়াসলি ওরা তো বুটেক্স থেকে বা টেক্সটাইল কলেজ থেকে অথবা অন্য টেক্সটাইল ডিগ্রি থেকে আসে নাই। তো তাহলে ওরা টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইভেন টেকনিক্যাল বিষয় ডিল করতেছে, তারা কিভাবে করতে পারছে? বিকজ অন জব লার্নিং। সো আমরা যদি ভাবি যে হচ্ছে যে আমি 4 বছরের একটা ডিগ্রি করে আসছি এবং আমি জানি যে এডুকেশন ইজ কাইন্ড অফ এ পার্ট টাইম থিং, কিন্তু এখন ইউনিভার্সিটিতে ইটস নট রিয়েল ফুল টাইম, বাট নর্মালি স্টুডেন্টরা কিন্তু, আমি অ্যাজ এ প্রফেশনাল আমরা কি করি, আমরা সকাল 9টায় অফিসে আসি, 6টা পর্যন্ত অফিস করি। এই যে 9টা-6টা যে আমি সময়টা দেই, এডুকেশনে কি আমরা এরকম 9টা-6টা দিই? মানে অল অ্যারাউন্ড দ্য ইয়ার দেই না তো। সো ঠিক আছে, স্টুডেন্টদের লার্নিং ক্যাপাসিটি অনেক বেশি, কিন্তু স্টিল যে লোক 4 বছর পড়ছে আর যে লোক 4 বছর পড়াশোনা জব করছে, উইথ এ কিউরিওসিটি মাইন্ড এবং উইথ এ লার্নিং মেন্টালিটি, তো যে জব করছে 4 বছর তাকে তুমি কীভাবে পিছিয়ে রাখবা? যদি তার লার্নিং মেন্টালিটি থাকে, যদি সে শুধু একটা কপিক্যাট একটা কাজই না করে, সে যদি শিখে, সে যদি ইনোভেট করে, সো তার মানে এই যে ডেভেলপমেন্ট গ্রোথটা, এটা তো শুধু ইউনিভার্সিটিতে হবে তা তো না, এটা তো একটা ইয়েতে থাকতে হবে, অন জব লার্নিং থাকতে হবে, আদারওয়াইজ আমি তো স্ট্যাগন্যান্ট থেকে যাব। সো এই জন্যে আমাদের ইন্ডাস্ট্রির সবাই যেই হচ্ছে যে এই অন জব লার্নিং, অন প্রফেশনাল লার্নিং এইটাকে কন্টিনিউ রাখবে, সে কেবলমাত্র ধরো ভালো করবে বা সে টিকে থাকবে, আদারওয়াইজ অন্যরা চাপে পড়ে যাবে, পিছনে পড়ে যাবে। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই জন্য আমরা আমাদের একটা বড় জায়গা হচ্ছে যে এটাকে অ্যাওয়ার করা মানুষকে, যে এই অন জব লার্নিং আপনি যে শিখে চলে আসছেন, ডোন্ট স্টাক, ডোন্ট বি স্যাটিসফাইড অন ইউর লার্নিং, এটা আরও বাড়াইতে হবে, এটাকে আপনাকে কন্টিনিউ করতে হবে। এই জন্য টেক নন টেকের উদাহরণ দিলাম। আমাদের মধ্যে এক ধরনের নলেজের একটা সুপ্রিমেসিতে আমরা ভুগি, হুইচ ইজ নট রাইট। আমাদের আসলে কিউরিসিটি থাকা উচিত, বরং আমাদের নন টেকের সাথে বেশি মেশা উচিত। ওদের ব্যাকগ্রাউন্ডের নলেজগুলো আমরা কেন গেইন করবো না, তাই না? তো ওই জায়গাগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এই মেন্টালিটিটা রাখা ইজ ইম্পর্টেন্ট। টেক্সটাইল টুডে আমরা টেক্সটাইল টুডে ট্রেনিং, নাম্বার অফ ট্রেনিং প্রোগ্রামস আছে, রেগুলার ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস আছে, এবং এই প্ল্যাটফর্মের সাথে যেই আসছে তার মধ্যে এই ট্রানজিশনটা হয়েছে, ট্রান্সফরমেশনটা হয়েছে। এনিবডি ক্যান এঙ্গেজ উইথ দিস। এরকম আরও অন্যান্য প্ল্যাটফর্মের সাথে থাকা উচিত। দ্যাটস গ্রেট স্যার। স্যার, এই যে দীর্ঘ 18 বছরে আপনারা অনেক মাইলস্টোন এবং অ্যাচিভমেন্ট অর্জন করেছেন, তার কিছু এক্সপিরিয়েন্স যদি আমাদের সাথে শেয়ার করতেন। ওয়েল, আমি একটা বড় যেটা অ্যাচিভমেন্ট বা আমি বলবো সেটা হচ্ছে যে এই যে একটা ট্রান্সফরমেশন, আমরা একটা মিডিয়া, প্রথমত আমরা এই যে রিয়েল প্র্যাকটিক্যাল একটা মিডিয়া হিসেবে ডেভেলপ করেছি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে। তো মিডিয়া হিসেবে করতে গিয়ে এখানে তো ছিল না আগে। সো এর ফলে যেটা হয়েছে যে আমাদেরকে আমাদের রিডার তৈরি করতে হয়েছে, আমাদের অথর তৈরি করতে হয়েছে, বিকজ এই যে ব্যারেন ল্যান্ড, আমরা এখানে পুরো মার্কেটটা তৈরি করতে হয়েছে। ইভেন বিভিন্ন কোম্পানির যে মিডিয়া সাপোর্টের একটা বাজেট, এই বাজেট তো আগে থেকে ছিল না। আমরা যখন কাজগুলো করেছি, পুশ করেছি, তাদেরকে কাইন্ড অফ বাধ্য করেছি যে দে নিড টু ক্রিয়েট এ বাজেট ফর মিডিয়া। এরপরে আরও দুই একটা মিডিয়া এখানে তৈরি হয়েছে। সো এই বিষয়গুলোতে আমরা যেটা করে থাকি অলওয়েজ, আমরা আসলে একটা ধরো একটা এক্সিস্টিং কপিক্যাট জায়গায় থাকার থেকে বরং আমরা নতুন নতুন স্পেস তৈরি করার চেষ্টা করি। সো আমরা যখন মিডিয়া হিসেবে স্পেসটা তৈরি করলাম, দেন নেক্সট লেভেল যেটা আমরা চেষ্টা করেছি সেটা হলো আমরা একটা ইনোভেশন হাব হিসেবে কাজ করা। এবং ইনোভেশন হাবের অর্থ হচ্ছে যে ইন্ডাস্ট্রির এখন যেটা নিড, এই যে ট্রানজিশন বা ইন্ডাস্ট্রিকে টিকে থাকার জন্য যেটা মাস্ট লাগবে, সেটা হলো যে ইন্ডাস্ট্রির মধ্যে ইনোভেশন কালচারকে অ্যাডপ্ট করা। তো ওইটা নিয়ে আমরা গবেষণা করেছি দীর্ঘদিন, এবং ওইটা নিয়ে আমরা প্র্যাকটিক্যাল টুলস ডেভেলপ করেছি, এবং যেগুলো ইমপ্লিমেন্ট করার ফলে ইন্ডাস্ট্রির মধ্যে প্র্যাকটিক্যালি ইনোভেশন এবং ইনোভেশন কালচার ইমপ্লিমেন্ট করা সম্ভব হচ্ছে। সো এগুলো বড় বড় মাইলেজ, যেগুলো আমরা বলতে পারো যে অ্যাচিভ করেছি আলহামদুলিল্লাহ। এখন ফাংশনাল একটা ইনোভেশন হাব হিসেবে আমাদের সাথে প্রায় 30টার মতো পার্টনার ফ্যাক্টরি কাজ করে, এবং সেখানকার মিড লেভেল ম্যানেজমেন্ট অনেক ধরনের অ্যাক্টিভিটিজ আমাদের সাথে ইনভলভ, এবং রেজাল্টও জেনারেট করতেছে, এবং রেজাল্টগুলো আমরা পাবলিশ করছি। সো আমি মনে করি ইট ইজ এ গ্রেট ট্রানজিশন। সো এবং এই ট্রানজিশনগুলোর মধ্যে আমরা গত 5 বছর 6 বছরের মধ্যে, যে করোনাকালীন সময় আমি যেটা বলছিলাম, তার আগে থেকে শুরু করেছিলাম, করোনার সময়টাকে আমরা রাদার এক্সপেরাইট করেছি। এটা আমাদেরকে একটা বড় ট্রানজিশন দিয়েছে এবং একটা ডিফারেন্ট পজিশনিং দিয়েছে আর কি। তো টেক্সটাইল সেক্টরে প্রতিনিয়তই বিবর্তন হচ্ছে, এবং আগামী 5-10 বছরে টেক্সটাইল সেক্টর
চেঞ্জটা আমরা দেখতে পারবো? এক্ষেত্রে স্যার টেক্সটাইল টুডে কিভাবে ভূমিকা রাখতে পারে? 5-10 বছর আমি মনে করি আমরা হয়তো অনেক সময় চেঞ্জের জায়গাটায় 5-10 বছর চিন্তা করি 5-10 বছর আগে আমাদের ইন্ডাস্ট্রি কেমন ছিল, আজকে আমরা কেমন আসছি, এরকম একটা চেঞ্জ হবে বলে আমরা ধারণা করি। বাট আমার কাছে মনে হয় নেক্সট 5 ইয়ার্স আর নেক্সট 10 ইয়ার্স উইল বি কোয়াইট ডিফারেন্ট। এবং এই গত 25 বছরে যেরকম চেঞ্জ হয় নাই, নেক্সট 5-10 ইয়ার্সে এমন চেঞ্জও আসতে পারে। বিকজ গ্লোবালি একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে দেয়ার আর আনসার্টেনিটিস, এবং এইসব সময়ের মধ্যে একটা এটাকে বলে র্যাডিক্যাল চেঞ্জগুলো হয়। সো আমাদের ইন্ডাস্ট্রিরও একটা র্যাডিক্যাল চেঞ্জের আমি মনে করি যে অপরচুনিটি আছে। সো আমরা এখন যে এই যে স্টিক টু বেসিক অথবা চিপ মার্কেট, এই যে জায়গাটা, এটা আমার মনে হয় সিম্পলি আমাদেরকে এটা ত্যাগ করতে হবে। মানে আমরা এই স্ট্যাটাস কোতে থাকলে আমরা এই ইন্ডাস্ট্রিটাকে রান করতে পারবো না, আমরা টিকে থাকতে পারবো না। সো আমাদের এখানে অবশ্যই এখন ভ্যালু ড্রিভেন হইতে হবে, আমাদেরকে ডাইভার্সিফাই করতে হবে। সো 5-10 বছরের ইন্ডাস্ট্রি আমি যেটা দেখি সেটা হচ্ছে যে শব্দগুলো আমরা বইতে পড়েছি, তোমরাও পড়তেছ, প্র্যাকটিক্যালি আমরা ওভাবে কম দেখেছি। যেমন ধরো টেকনিক্যাল টেক্সটাইলস, মেডিকেল টেক্সটাইলস, ইভেন আমাদের মার্কেট যেটা আমরা যেগুলো ইম্পোর্ট করি সেগুলো সাবসিডাইজ করা, সে ধরনের প্রোডাক্টগুলো আমরা করা, নন ওভেন। তারপরে এছাড়া আমাদের এই এক্সিস্টিং মার্কেট, এইখানে ভ্যালু অ্যাডেড জায়গায় যাওয়া, এইখানে কস্টিং কমানো, এইখানে এফিশিয়েন্ট হওয়া, এইগুলাতে আমাদের আসলে ডিনামিক বাড়াইতে হবে। এবং এটা র্যাডিক্যাল চেঞ্জ বা ম্যাসিভ চেঞ্জগুলো এখানে আসবে আগামী 5-10 বছরে। তো ইন্ডাস্ট্রির চেহারা আজকে যেমন আছে 5 বছরের পরে এই চেহারা থাকবে না। ছোটদের জন্য লাইফ ইজ বিকামিং ভেরি ডিফিকাল্ট। এখন ছোটরা অবশ্যই টিকে থাকার জন্য তাদেরকে ইনোভেটিভ হইতে হবে, আর বড়দের জন্য চ্যালেঞ্জগুলো আরও অন্যরকম। সো বড় অর্গানাইজেশন ওইগুলাই বড় হবে যাদের ম্যানেজমেন্ট ক্যাপাসিটিটা ভালো, ম্যানেজমেন্টে যারা ইনোভেটিভ তারা বড় হবে। সো এই যে ম্যানেজমেন্টের মধ্যে ইনোভেশন, টেকনোলজি অ্যাডপশন এবং আমি যেটা বললাম যে রিসার্চ এবং নতুন নতুন প্রোডাক্ট মার্কেট এবং সেখানে ইনভেস্টমেন্ট, এবং আমি দেখতেছি আগামী 5-10 বছরে ম্যাসিভ ট্রানজিশন। এবং এই ট্রানজিশনের জন্য আমার কাছে মনে হয় ইউথ টাইপ অফ মেন্টালিটি থাকাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে স্যার। স্যার বর্তমানে টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলো আমাদের কোন ধরনের চ্যালেঞ্জগুলো বেশি ফেস করছে বলে আপনি মনে করেন, এবং একই সাথে যে টেক্সটাইল টুডের মতন অর্গানাইজেশনগুলো এই ইস্যুগুলো সলভ করার বিপরীতে কীভাবে ভূমিকা রাখছে? ওয়েল, আমাদের ইন্ডাস্ট্রি তুমি যদি দেখো যে আমাদের এখানে ইন্ডাস্ট্রির সংজ্ঞাটা কী, ইন্ডাস্ট্রির সংজ্ঞা এটা, এবং আমাদের এই মেন্টালিটিটা সামহাও আছে। ইভেন আমাদের জাতিগতভাবে আমরা এই টাইপের একটা থিঙ্কিং থাকে যে হচ্ছে যে আমরা ইন্ডাস্ট্রিকে মাপি ভাই আপনার কতগুলো মেশিন, কয় লাইনের ফ্যাক্টরি। তারপরে তোমরাও দেখবা যে একটা ইয়াতে পোস্ট করো যে হচ্ছে যে অমুক ফ্যাক্টরিতে গিয়েছিলাম, বিশাল ফ্যাক্টরি, তারপরে এত লাইন, এত মেশিন, হ্যাঁ, এত ভবন, হ্যাঁ। তো মিনিং আমরা এই অলওয়েজ মেশিনারি, তারপরে এই ধরো ইনফ্রাস্ট্রাকচার, এগুলাকে ফোকাস করি। কিন্তু আমার কাছে মনে হয় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে আমরা আসলে পিপল ফোকাসড না, আমরা মেশিন ফোকাসড, আমরা বায়ার ফোকাসড, কিন্তু আমরা পিপল ফোকাসড না। সো চিন্তা করা যায় যে একটা কোম্পানি 20,000 এমপ্লয়ি, 30,000 এমপ্লয়ি, 15,000 এমপ্লয়ি আমাদের এখানে আছে। বিশ্বের অনেক দেশ আছে যেখানে হয়তো একটা গ্রাম অথবা একটা ইউনিয়ন, ইভেন ডিস্ট্রিক্টেও কোনো দেশে 20,000-30,000 লোক থাকে না। একটা গ্রামের মধ্যে হয়তো 20,000, আইডিয়ালি একটা গ্রাম হয় 10,000 লোকের বা 20,000 লোকের একটা গ্রাম। সো তার মানে এই 20,000 লোকের সাথে ধরো প্রতি ফ্যামিলিতে বা প্রতি লোকের সাথে যদি মিনিমাম 5 জন করে ধরি, তাহলে 1 লক্ষ লোক হয়তো ওই ফ্যাক্টরির আর্নিং বা ওই ফ্যাক্টরির আশপাশে থাকে। সো আমি যদি এই লোকগুলাকে টেক কেয়ার না করি, এই লোকগুলাকে ফোকাস না করি, তাহলে আমি আসলে সাস্টেন করতে পারবো না। এই চ্যালেঞ্জগুলো আমরা এখন দেখতেছি, এই যে ইয়াগুলো হয়েছে, যে বিভিন্ন আনরেস্ট যখন হচ্ছে, তো এখানে ঠিক আছে বাইরের ইনফিল্ট্রেশন আছে, অনেক ধরনের উস্কানি আছে, এগুলো যে নাই আমি এটা উড়াই দিচ্ছি না। বাট কোম্পানিগুলো যে 20,000 লোকের একটা কোম্পানি হয়েছে, আর দে রিয়েলি কানেক্টেড উইথ দোজ ওয়ার্কার্স? 20,000 লোকের সাথে কোম্পানির অর্গানাইজেশনাল কানেক্টিভিটি আছে কিনা, এরা কি কোম্পানিকে ওন করে কিনা, এটা কি ভালোবাসে কিনা। মুখের কথা অনেকে অনেক কিছু বলতে পারে, কিন্তু ইভেন 20,000 একটা ওয়ার্কারের ফ্যাক্টরি বা টোটাল যদি 20,000 হয়, হয়তো সে ম্যানেজমেন্ট স্টাফ আছে হয়তো 1,000 বা 2,000 বা 3,000 হোয়াটএভার। সো এই নাম্বারের ম্যানেজমেন্ট স্টাফদের সাথেও তাদের অ্যাটাচমেন্টটা কতটুকু, ওয়ার্কারদের সাথে অ্যাটাচমেন্টটা কতটুকু।
সো তার মানে পিপলকে অ্যাটাচ করতে হবে কোম্পানির সাথে, পিপলকে একটা ভাইব দিতে হবে যে হচ্ছে দিস ইজ মাই কোম্পানি এবং আই ওন ইট, আই টেক কেয়ার অফ ইট, অ্যাকচুয়ালি কেয়ার অফ দেমসেলফ। এক্স্যাক্টলি। সো ওই জায়গাটার মধ্যে আমার কাছে মনে হয় নেক্সট চ্যালেঞ্জ, এবং এটা আমাদের ওভারকাম করতে হবে। আমি 5, 10, 20, 15 এইভাবে বাড়া উচিত, রাদার দেন আমাদের এখানে যেটা হয়েছে যে অ্যাবনর্মাল গ্রোথ হয়েছে। অ্যাবনর্মাল গ্রোথ কিন্তু অনেক সময় ক্যান্সারের কারণ হতে পারে। তোমার যে কোনো একটা তোমার এই যে সেল বা তোমার একটা অঙ্গ যদি দেখা যায় যে অ্যাবনর্মালি বাড়ে, এটা কিন্তু একসময় কেটে ফেলতে হয়, এটা লাইফ থ্রেটিং হয়ে যেতে পারে। সেই জন্য এই গ্রোথগুলো দেখতে ভালো, শুনতে ভালো, কিন্তু এটাকে যদি আমি আমার মেইন স্ট্রিমের সাথে আমি যদি যুক্ত না রাখতে পারি, এটার সাথে যদি ব্লাড সার্কুলেশন ভালো না হয়, আমার অঙ্গের সাথে যদি যুক্ত না করতে পারি, এটা কিন্তু রিস্ক আছে। সেই জন্য এই গ্রোথটা হয়েছে ভালো কথা, আমাদেরকে ফোকাস করতে হবে যে এই গ্রোথটা কীভাবে আমরা রিস্ক ফ্রিলি এটা টিকিয়ে রাখা যায়। সো দ্যাটস হোয়াট ইজ মেইন থিং। আই থিঙ্ক উই নিড টু বি পিপল ফোকাস। তো সেই জায়গাটায় আমরা অ্যাওয়ারনেস তৈরি করি এবং পিপল এঙ্গেজমেন্ট বাড়ানো, পিপলকে ডেভেলপমেন্টের মধ্যে রাখা। পিপল মানুষ তো ডেভেলপমেন্ট চায় এবং এটার সাথে যুক্ত থাকা এবং পিপলের সাথে কানেক্টিভিটি থাকা এবং কমিউনিকেশন বোথ হয়ে, এক্সটার্নাল কমিউনিকেশন এর থেকেও আমার কাছে মনে হয় ইন্টারনাল কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে আমি আমার লোকদের সাথে কমিউনিকেট করতেছি কিনা, আমি অ্যাজ এ ওনার আমার 20,000 লোক আছে, ওয়েদার আই এম কমিউনিকেটিং উইথ দ্যাম, আমি তাদের ফ্যামিলি মেম্বারদের সাথে কমিউনিকেট করতেছি কিনা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। নাকি ওরা আমাকে দেখেই না, অথবা আমার সাথে তাদের কোনো একটা যোগাযোগ নাই। সো আই নিড টু ফাইন্ড আউট মাই ওয়েজ, যেভাবে আমি কমিউনিকেট করি, আমি তাদেরকে অ্যাটাচ রাখি। এক্স্যাক্টলি স্যার, ইন্ডাস্ট্রিগুলো শুধু ওন করলে হয় না, যে যারা এমপ্লয়ি তাদেরকেও সাথে কানেক্টিভিটি এবং তাদেরকে ওন করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অফকোর্স স্যার, আপনার কাছে যদি আনলিমিটেড রিসোর্স থাকতো তাহলে আপনি টেক্সটাইল টুডে গ্রোথকে কিভাবে অ্যাক্সিলারেট করতেন? আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে একটা তো ভীষণ একটা জায়গা থাকে, যেটা হচ্ছে যেটা আমি যেটা বললাম যে আমরা গ্লোবাল লিডার হওয়ার যে জায়গাটা, তো তার মানে আমি বাউন্ডারি ক্রস করতাম। আমি আসলে গ্লোবাল টেক্সটাইলের একটা জায়গা হচ্ছে, আগে টেক্সটাইলের মধ্যে এখন বাংলাদেশ বেসড। সো এই বেসটা যদিও আমরা ইদানিং ওই যে আমাদের আরেকটা প্ল্যাটফর্ম আছে যেটা হচ্ছে আমরা বলি টেক্সপেস টুডে, তো সেইটার জন্য আমাদের একটা ইউরোপে একটা ছোট্ট বেস আছে, সেখান থেকে আমরা কিছু কাজ করি। সো রিসোর্স আরও ভালো থাকলে আমি হয়তো গ্লোবালি এই বেসটাকে বাড়াতাম আর কি, মানে হয়তো আরও কিছু ল্যাঙ্গুয়েজে এটা বের হতো, প্লাস এই মিডিয়াটাকে গ্লোবাল জায়গায়, রিয়েল জায়গায় নেওয়ার একটা জায়গা। আরেকটা গ্রোথের জায়গা আমার কাছে মনে হয় যে ইন্ডাস্ট্রি ওয়াইড এটাকে ডাইভার্সিফাই করা। তার মানে টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য একটা প্ল্যাটফর্ম আমরা করছি, হয়তো অন্য ইন্ডাস্ট্রিতেও কাজ করা যায়, যেমন ধরো এডুকেশন একটা সেক্টর যেখানে হয়তো কাজ করা যায়। এছাড়া ফর এক্সাম্পল হেলথ সেক্টর, মনে করো হেলথ সেক্টর একটা সেক্টর হতে পারে, আবার এগ্রিকালচার একটা সেক্টর হতে পারে। সো সেক্টর ওয়াইজও গ্রোথ অপরচুনিটি আছে। স্যার, পরবর্তী প্রজন্মে যারা টেক্সটাইল এন্টারপ্রেনার হিসেবে আসবে তাদের উদ্দেশ্যে আপনার টপ 3 পরামর্শ কি হতে পারে, স্পেশালি আমাদের যে আজকের দিনের ফাস্ট চেঞ্জিং ইন্ডাস্ট্রি এটার রেসপেক্টে যদি বলতেন? আচ্ছা, মানে আমি যদি ইউথদের বাস্তবতার অ্যাসপেক্ট থেকে দেখি, যে আমাদের তরুণদেরকে আমাদের সোসাইটি নর্মালি যেটা করে যে নানা রকম স্ট্যাটাস কুতে আবদ্ধ করে ফেলতে চায়, বলতে চায় যে আসলে এখানে এটা সম্ভব না, এটা সম্ভব না। বিশেষত আমাদের দেশের ব্যাপারে অনেক একটা নেগেটিভ একটা আউটলুক আছে, যে হচ্ছে যে আমাদের দেশে এটা করা যায় না, এটা করা যায় না, অনেক চ্যালেঞ্জ আছে। সো এই জায়গাটা থেকে আমরা যেটা সোসাইটি চায় যে কখনোই কোনো গ্রাউন্ড ব্রেকিং অথবা আউট অফ দ্য বক্স কোনো গোল বা কিছু যাতে আমরা না নিই। তো আমি প্রথমে বলবো যে এই বাউন্ডারির মধ্যে আবদ্ধ থাকা যাবে না, একটা বড় ভিশন থাকতে হবে। মানে ফার্স্ট থিং, ইউ মাস্ট বি ভিশনারি, বিকজ ইফ ইউ আর নট ভিশনারি, তোমার মধ্যে সেই এনার্জি আসবে না যেটা দিয়ে তুমি হচ্ছে অ্যান্ডলেস কাজ করতে পারবা, চেষ্টা করে যেতে পারবা। তো মিনিং, যত প্রবলেম যত বেশি, যে সোসাইটিতে যত বেশি প্রবলেম, সেই সোসাইটিতে কিন্তু চেঞ্জের করার পসিবিলিটি তত বেশি, তার মানে সেখানে অপরচুনিটি তত বেশি। তার মানে আমাদের মতো দেশে আসলে বড় ভিশনারি প্রয়োজন বেশি, এবং এই ভিশনারি হওয়া দরকার, এবং সো ভিশনারি মেন্টালিটি থাকতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমি যখন একটা ভিশন থাকবে, তখন আমি এটা অ্যাচিভ করার জন্য যখন কাজ করতে যাব, তখন অনেক বাধা বিপত্তি আসবে, অনেক চ্যালেঞ্জ আসবে। তো ওই চ্যালেঞ্জগুলো ওভারকাম করার ক্ষেত্রে আমার কাছে মনে হয় 2টা জিনিস। নাম্বার 2 যেটা এখানে আসছে, এটার মধ্যে ফার্স্ট জিনিস যেটা, সেটা হচ্ছে যে অলওয়েজ আমাকে চিন্তা করতে হবে দেয়ার ইজ এ বেটার ওয়ে টু ডু, দেয়ার কুড বি এ বেটার ওয়ে টু ডু। তো আমাকে অলওয়েজ এটা ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে, যে আমি হয়তো এভাবে ট্রাই করছি, আই ক্যান ট্রাই ইন অ্যানাদার ওয়ে। সো
এই জন্য আমাকে ইনোভেটিভ হইতে হবে। সো আমি এভাবে করা যায় না, এভাবে করা যায় না, নো, আমাকে অপশনসগুলো মাথায় রেখে অলওয়েজ মাথায় রাখতে হবে যে আমি যেটা করছি দ্যাটস নট দ্য পারফেক্ট থিং, এখানে দেয়ার ইজ অলওয়েজ অ্যানাদার ওয়ে। সো এই জায়গা থেকে আমাকে অলওয়েজ ইনোভেটিভ হইতে হবে, আমাকে আসলে ইমপ্রুভ করে যেতে হবে। আমার কাছে মানে দিস ইজ দ্য সেকেন্ড থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর থার্ড থিং হচ্ছে যে রিয়েল লাইফ, এখানে অনেক কিছু থাকে যেটা আমার নিয়ন্ত্রণে না। আমি জানতাম যে এটা হইলে এভাবে করলে এরকম হওয়ার কথা ছিল, কিন্তু হয়তো এটা হয় নাই। সো দেয়ার আর চ্যালেঞ্জ। আবার অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমি কখনো চিন্তাও করি নাই যে এখান থেকে এত বড় একটা ফলাফল চলে আসবে, এরকমও হয়। সো এই বোথ ওয়ে হচ্ছে। তার মানে আমাদেরকে দেখতে হবে যে ইটস নট অনলি মাই ওয়ার্ক, ইট ইজ দ্যার ইজ এ গড, যিনি হচ্ছে আমাদেরকে এটা মানে আমাদেরকে উদ্ধার করেন, আমাদেরকে হেল্প করেন। সো এই যে রিলায়েন্সটা থাকতে হবে, যে হচ্ছে যে আস্থা রাখতে হবে স্রষ্টার প্রতি, যে হচ্ছে যে বিপদ হইলেও আমাকে হয়তো দেয়ার উইল বি ওয়ে আউট, আমি হয়তো বেরোতে পারবো, এবং ডিফিকাল্টিজ হইলেও বেরোতে পারবো। অথবা আমি হয়তো ভাবতেছি আচ্ছা এটাই করা সম্ভব কিনা আদৌ, কিন্তু ওই জায়গাটা কিন্তু একটা মানে স্রষ্টার প্রতি একটা আস্থা থাকলে যেটা হয় যে হচ্ছে যে আমি হয়তো বড় বড় এরকম হার্ডেলগুলোকে পার করা সম্ভব। সো আমার কাছে মনে হয় যে ইজ ভেরি ইম্পর্টেন্ট যে ইউথদের মধ্যে এই কম্বিনেশনসগুলো থাকাটা জরুরি। স্যার, যদি এমন সিচুয়েশন ক্রিয়েট হয় যেখানে হচ্ছে এআই এবং অটোমেশনের মতন টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্ট সেগুলো টেক্সটাইলের ম্যানুফ্যাকচারিং প্রসেসটাকে ড্রামাটিক্যালি চেঞ্জ করে দিচ্ছে, তো সেই পরিস্থিতিতে কোম্পানিগুলো স্পেশালি বাংলাদেশে যেগুলো গ্রোয়িং কিংবা স্মল বিজনেস, তারা নিজেদেরকে কিভাবে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে পারে বলে আপনি মনে করেন? আচ্ছা, টেকনোলজির বিষয়ে যেটা হয় যে মোস্ট কেসেস আমরা দেখেছি যে ইন্ডাস্ট্রি 1.0, 2.0, 3.0, 4.0, সো ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। সো টেকনোলজি অ্যাডপ্ট করতে হবে, টেকনোলজি আনতে হবে। সো এবং এই টেকনোলজিগুলো কোথায় তৈরি হচ্ছে, এগুলা কিন্তু আমাদের এখানে মোস্ট কেসেস তৈরি হচ্ছে না, এটা ইউরোপে তৈরি হচ্ছে। আমাদেরকে উৎসাহিত করা হচ্ছে যে এইসব টেকনোলজি তোমরা আনো, এগুলো অ্যাডপ্ট করো। তো এইটার গুড অ্যান্ড ব্যাড দুইটাই আছে। যেমন অনেকে বলে আমাদের এখানে সব হাইটেক জিনিস, অনেক ভালো ভালো জিনিস আছে, ভালো দামি মেশিন আছে। এখন আমি মেশিন আনলাম, কিন্তু আমি যদি এটাকে আমি যদি অপটিমাম ইউটিলাইজ না করতে পারি, এখান থেকে এনাফ বা ওই ধরনের ভ্যালু বা ওই ধরনের কোয়ালিটি যদি আমি না নিতে পারি, তাহলে আমার কিন্তু পুরো ভায়াবিলিটি নষ্ট হয়ে যাবে। কারণ ওখানে তো অনেক ইনভেস্টমেন্ট আছে, এটা কস্ট অফ ইনভেস্টমেন্ট আছে। সো আমি যদি সেই পরিমাণ ভ্যালু জেনারেট না করতে পারি, তখন ওইটা সিক হয়ে যাবে, এটা বার্ডেন হয়ে যায়। সো আবার তার মানে হচ্ছে যে টেকনোলজি এবং আমার পিপল এবং আমার যে বিজনেস, এটা যদি ডিসকানেক্ট থাকে, হ্যাঁ টেকনোলজি কী করে ডিসট্রাকশান আনে, মানে বিজনেসের মধ্যে ডিসট্রাকশান আনতে পারে, আমাকে পুরো লেভেল আপ করে দিতে পারে। তো কিন্তু আমি যেটা মনে করি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে টেকনোলজির ডিমান্ডটা আসা উচিত আমার কাছ থেকে, আমার প্ল্যানের থেকে। মানে আমি প্ল্যান করছি আমি এই মার্কেটে যাব, এই প্রোডাক্ট রেঞ্জে যাব, আমি এই জায়গায় যাব, দেন আমার কী কী টেকনোলজি দরকার। নট অলওয়েজ যে হচ্ছে যে একটা টেকনোলজি আসছে আমি এটা নিলাম। এটা একটা আমার কাছে মনে হয় একটা ইম্পর্টেন্ট জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে পিপলকে, আমার যারা লোকজন আছে, এই লোকজনকে এই টেকনোলজির সাথে বাইন্ড করা। টেকনোলজি এনে বাইন্ড করতেছি, এটা যেমন একটা ওয়ে, সেখানে কি হয় সময় লাগে, ডিসরাপশন হয়, এবং এটা প্রপার না হলে একসময় টেকনোলজিকে আমরা দোষারোপ করি যে হচ্ছে টেকনোলজিটা খারাপ। কিন্তু জিনিসটা উল্টা হওয়া উচিত। জিনিসটা হচ্ছে যে আগে আমি অ্যাডপ্টেড হওয়া উচিত এবং দেন হচ্ছে টেকনোলজিটা আসা উচিত। এই জন্য আমি অলওয়েজ প্রেফার করি টেকনোলজি যদি হোম গ্রোন হয়, এটা অলওয়েজ বেটার। এখন এই জন্য আমাদের এখানে টেকনোলজি কোম্পানি হওয়া উচিত। আমাদের যেহেতু আমরা একটা বড় মার্কেট, বড় ম্যানুফ্যাকচারিং সেক্টর, সো যারা ইউথরা আছে তারা আসলে নানা টেকনোলজি সলিউশন নিয়ে আসা উচিত। এবং সরকারেরও উচিত হচ্ছে যে এই ধরনের সাপোর্ট দেওয়া, যাতে আমাদের এখানে টেকনোলজি স্টার্ট আপ কোম্পানি হয় এবং তারা হচ্ছে যে হোম গ্রোন টেকনোলজিগুলোকে বিল্ড করে। এখন হোম গ্রোন টেকনোলজি বিল্ডের জন্য আমি বাইরের সাপোর্ট নিতে পারি, আমি অন্য জায়গা থেকে টেকনোলজি আনতে পারি, কিন্তু এইটার এখানে মডিফিকেশান প্রয়োজন হয়, কাস্টমাইজেশন প্রয়োজন হয়, এগুলো যাতে আমরা করতে পারি। এবং আরও হোম গ্রোন, এখানে কিন্তু অনেক মডার্ন ইনোভেটিভ ক্রিয়েটিভ মেন্টালিটির লোকেরা আছে, ছেলেরা আছে, আমরা দেখছি যে নানা জিনিস এখানে আবিষ্কৃত হচ্ছে। সো এইটাকে ফ্যাসিলিটেট করা দরকার এবং এটাকে স্কেল আপ করা দরকার, ইন্ডাস্ট্রি স্কেলে নেওয়া দরকার। আদারওয়াইজ যেটা হবে যে টেকনোলজি কুড বি এ বার্ডেন। হ্যাঁ স্যার, আমাদের যে কারেন্ট ওয়ার্ল্ডে আমরা দেখতেই পাচ্ছি যে ক্লাইমেট চেঞ্জ ইজ এ গ্রেট কনসার্ন, এবং আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতেও কিন্তু সাস্টেনেবিলিটির গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
তো সে পার্সপেক্টিভে যদি এমন হতো যে আপনি যদি বড় কোনো একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রির সিইও হতেন অ্যান্ড সেখানে কনজিউমার এবং রেগুলেটরদের মধ্যে সাস্টেনেবল প্র্যাকটিসের জন্য নিয়মিতভাবে তাদেরকে প্রেশার ফেস করতে হচ্ছে এবং একই সাথে আমার সাস্টেনেবিলিটি মেনটেন করতে গিয়ে আমার প্রোডাকশন কস্টও কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এই বিষয়গুলো আপনি কিভাবে হ্যান্ডেল করতেন? আচ্ছা, এইটা আমার কাছে মনে হয় যে মানে আমি তখন যেটা করতাম সেটা হচ্ছে আমার নিজের স্টোরিটাকে বিল্ড করতাম। আমাদের এখানে অন্যরা এসে স্টোরি দিচ্ছে, বলতেছে যে সাস্টেনেবিলিটি লাগবে, এটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে তোমাদেরকে আরও বেশি ইফেক্টিভ হইতে হবে, আরও তোমাদের পানি কমাইতে হবে, এটা করতে হবে। সো অলওয়েজ তারা তাদের স্টোরি বলতেছে এবং তারা এটাকে সেলও করতেছে। আমি একটা প্রোডাক্ট বানিয়ে দিচ্ছি, তারা তাদের স্টোরে তাদের মিডিয়াতে এটা সেল করতেছে, এটা সাস্টেনেবল প্রোডাক্ট। এখন আমি যেটা মনে করি যে অ্যাজ এন অর্গানাইজেশন আমাকে ইভেন অ্যাজ এ কান্ট্রি আমাকে আমার স্টোরি বিল্ড করতে হবে যে আমার এখানে যে পানিটা মূল্যবান পানি আমি যে তোমার ফ্যাব্রিক বানানোর ক্ষেত্রে ব্যবহার করছি, এই একই পানি ইউরোপে দাম কত, আমার এখানে দাম কত, এবং আমি যেটা তোমার জন্য দিচ্ছি এটার ইম্প্যাক্টটা কী। তারপরে এই যে তারা যে ধরো 1 সেন্টের নেগোসিয়েশন করতেছে, আমাকে 2 সেন্টের নেগোসিয়েশন করতেছে, এই 1 সেন্ট 2 সেন্টের প্রভাব আমার আমার ওয়ার্কারদের উপরে কতটা বড়। তাদেরকে যদি আমি 1 সেন্ট কম দিই, 1 সেন্ট বেশি দিই, তাদের লাইভলিহুডের মধ্যে কেমন ইম্প্যাক্ট পড়ে। সো এই যে নেগোসিয়েশনগুলো, এগুলো কাইন্ড অফ আমি মনে করি যে হচ্ছে যে মানে ক্রুয়েল নেগোসিয়েশন যেটা এখন আমাদের ইন্ডাস্ট্রিতে হচ্ছে, এবং আমরা কাইন্ড অফ ব্যাকফুটে, বিকজ আমরা আমাদের নিজেদের স্টোরি নাই। আমরা কিভাবে তাদেরকে হেল্প করতেছি, আমার বায়ারকে, তাদেরকে কন্ট্রিবিউট করতেছি। আমি যদি না থাকতাম বায়ারের কী হইতো, এই যে বিষয়গুলো, এগুলো তো আমরা আমাদের জায়গা থেকে যারা নেগোশিয়েট করে তাদের এখানে কথা বলা উচিত। আরেকটা জিনিস হচ্ছে যে ইভেন কোয়ালিটির ক্ষেত্রে তোমরা হয়তো পড়াশোনা করছো যে কোয়ালিটি ইজ বায়ার রিকোয়ারমেন্টস। বায়ার যেটা বলে এটাই কোয়ালিটি। কেন আমরা উল্টাটা করতে পারি না? মানে আই হ্যাভ আওয়ার ওন স্ট্যান্ডার্ড অফ কোয়ালিটি। বায়ারকে এসে বলবো যে আই প্রডিউস দিস কোয়ালিটি এবং আই ডু নট কম্প্রোমাইজ অন দিস, তুমি চাইলে এটা নিতে পারো। সো দেয়ার আর মেনি বায়ার্স, তারা যখন আমাকে ট্রাস্ট করবে তখন সে কি করবে, সে আরও শান্তিতে থাকবে। সে বলবে যে না, ওর তো নিজের একটা কমিটমেন্ট আছে, নিজের একটা কোয়ালিটি কমিটমেন্ট আছে, সে তো নিজে থেকে এটা কখনো ব্রেক করবে না। সো এইটা মিনিং হচ্ছে যে আমার যখন আমার স্টোরি বিল্ড করতেছে, আমার স্ট্যান্ডার্ড বিল্ড করতেছে, আমার নিজের প্রতি নিজে একটা কমিটমেন্ট বিল্ড করতেছি, এটা আমার প্রতি কনফিডেন্স বিল্ড করবে অন্যদের। সো দেন আমি হচ্ছে যে অন্য একটা জায়গায় থাকবো, এবং আমি তখন বায়ার আমাকে বারবার ধরো কি হয়, বায়ার আমরা কোম্পানি ফেল করে কখন, বড় কোম্পানিগুলো বায়ারের একটা বড় অর্ডার কোনো কারণে কোয়ালিটি ক্লেম করলো, কোনো কারণে এয়ার শিপমেন্ট দিতে হলো, তখন কোম্পানি বসে যায়। ক্রিয়েট ইউর ওন সিগনেচার। এক্স্যাক্টলি। সো এই জন্য স্টোরি অ্যান্ড আমার নিজের স্ট্যান্ডার্ড তৈরি করা দরকার। দেন হচ্ছে যে আমি ছোটো থেকে আস্তে আস্তে বড় হই। আমি এটা করার ক্ষেত্রে হয়তো অতটা বড় হব না, অত দ্রুত হব না, কিন্তু যেটাই হবো আমি মোর সাস্টেনেবল হব। থ্যাংক ইউ স্যার। স্যার, টেক্সটাইল ট্যুরকে যদি গ্লোবালি এক্সপ্যান্ড করার কখনো সুযোগ থাকে এবং বিভিন্ন দেশের অফিসও লঞ্চ করার যদি সুযোগ থাকে, তাহলে কোন মার্কেটটিকে, আপনার অর্গানাইজেশনের কোন মার্কেটটিকে আপনি সবার আগে প্রাধান্য দেবেন? আচ্ছা, এটা নিয়ে আমরা কাজ করেছি, এখন দ্যাটস গ্রেট। কিছু লেভেলে এটা আস্তে আস্তে হচ্ছেও। আমি জানি না কোন মার্কেট, আমার কাছে মনে হয় বাংলাদেশে আরও অনেক কিছু করার আছে। বাংলাদেশ ইজ দ্য গ্লোবাল হটস্পট, এবং সামনের দিনগুলোতে আমাদের ইম্পর্টেন্স আরও বেড়ে যাচ্ছে, পার্টিকুলারলি যখন চায়না অফলোড হচ্ছে, অর্থাৎ চায়না থেকে অর্ডারগুলো বিভিন্ন দেশে যাচ্ছে। সো বাংলাদেশ ছাড়া আসলে অপশান খুব কম। তারপরও আমরা তো আমাদের লোকেরা এখন গ্লোবালি বিভিন্ন কোম্পানিতে যাচ্ছে, আমাদের গ্লোবাল ফুটপ্রিন্ট অলসো ইনক্রিজিং। তার মানে আমি অ্যাজ অলওয়েজ উই আর কানেক্টেড ইন বোথ ম্যানার, লাইক ডিজিটাল প্ল্যাটফর্মস অ্যান্ড অলসো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। সো অনেক কোম্পানি আছে যারা দেখবা যে ফিজিক্যালি নাই, তারা ডিজিটাল ফোকাস করে। আবার অনেকে আছে যে হচ্ছে যে ফিজিক্যালি আছে, ইকুয়ালি ডিজিটালি নাই। সো আমি চাই যে এই দুইটার কম্বিনেশন আমরা রাখি, এবং এই দুইটা কম্বিনেশনের ফলে আমি মনে করি যে আমরা যেভাবে একটা গ্লোবাল আউটলুক নিয়ে বড় হচ্ছি এটা কন্টিনিউ করতে পারবো, এবং দুই জায়গাতেই আমাদের আসলে ইনভেস্টমেন্ট লাগবে, দুই জায়গাতেই আমাদের গ্রোথ দরকার আছে আর কি। স্যার, যদি এরকম হয়, আপনার কাছে এরকম একটা পাওয়ার আছে যেখানে আপনি ন্যাশনাল পর্যায়ে মেজর পলিসি চেঞ্জ করতে পারতেছেন, এবং যেখানে বাংলাদেশের টেক্সটাইল খাতের জন্য এটা খুবই জরুরি এবং উপকারী, তো এই কোন পলিসিটিকে আপনি তখন টিকিয়ে রাখবেন, যেটি হচ্ছে
আমার টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য খুবই এফেক্টিভ হবে, তো কোন পলিসিটাকে আপনি ইন্ট্রোডিউস করাবেন? আচ্ছা, এটা তো একটা বড় কোশ্চেন, এটা হয়তো অনেক লম্বা সময় লাগবে, বাট সংক্ষেপে যদি বলি বা একটা কথা যদি বলি, সেটা হচ্ছে যে আমি মূল ফোকাস হবে হচ্ছে যে আমার সেলফ রিলায়েন্স আমি বাড়াবো, মানে এটা হবে আমার ফার্স্ট অ্যান্ড ফোকাস। অনেকে হয়তো বলে থাকে যে আমাকে এক্সপোর্ট বাড়াইতে হবে, লাইক আমরা এখন 50 বিলিয়নের কাছাকাছি, আমরা 100 বিলিয়ন করব, এই ধরনের গোল তোমরা শুনেছ। এখন ইউনিল্যাটারালি 50 বিলিয়ন 100 বিলিয়ন এটা কি এক্সপোর্ট গোল? একটা রাষ্ট্রের জন্য আমি মনে করি যে এটা ইজ নট এ প্রপার গোল। বরং আমি মনে করি যে হচ্ছে আমি হয়তো 50-100 করছি, কিন্তু আমার সাপ্লাই চেইনে যদি ট্রাস্ট না থাকে, কানেক্টিভিটি না থাকে, ক্লোজার না হয়, আমি রিস্কে পড়ে যাচ্ছি। যেমন আমরা দেখছি এখন যে আমাদের ডলার ডিপেন্ডেন্সি, যেটা যে আমি আর্ন করতেছি প্রচুর, কিন্তু আমার ইম্পোর্ট আরও বেশি। তারপরে আমার এই যে দিনে দিনে এই যে হয়তো দেখতেছে যে আমার ডলার বেস যে ইনভেস্টমেন্ট প্রজেক্টগুলো আসতেছে, এই ইনভেস্টমেন্ট প্রজেক্টগুলোর আবার যে রিপেমেন্ট দিতে হচ্ছে আমাকে, রাষ্ট্র এটাতে চাপে পড়ে যাচ্ছে। অথচ একটা দেশ মনে করো বাংলাদেশের মতো দেশ, রেমিটেন্সে মনে করো হিউজ আর্নিং আমাদের, তাই না? আমাদের বহু লোক বাইরে কাজ করে, এবং এই রেমিটেন্স কিন্তু 100% রিটেনশন, অর্থাৎ এটা তো এটার কোনো অ্যামাউন্ট আবার ওদেরকে পে করতে হয় না, খুব কম। আমাদের এখানে সরকার তো কোনো সাপোর্টই দেয় না যে ট্রেন করবে, এই করবে, সেগুলোগুলো নাই। সো তার মানে এটা পুরো 100% রিটেনশন। প্রায় 25-26 বিলিয়ন ডলার যদি আমার রেমিটেন্স থেকে আসে, প্রায় 40 বিলিয়ন ডলার 45 বিলিয়ন ডলার যদি আমার গার্মেন্টস সেক্টর থেকে আসে, তার মানে আমার তো হিউজ, আমার টোটাল এক্সপোর্ট 52-53 বিলিয়ন। সো আমার হিউজ ডলার আছে, তারপরেও আমার ডলার ক্রাইসিস, মানে আমার সেলফ রিলায়েন্স নাই। তার মানে আমাকে র মেটেরিয়ালস ইম্পোর্ট করতে হচ্ছে বেশি, আমাকে মেশিনারি ইম্পোর্ট করতে হচ্ছে বেশি, কেমিক্যাল ইম্পোর্ট করতে হচ্ছে বেশি। তো আমার মেইন ফোকাস হবে হচ্ছে যে এই এক্সপোর্টকে আমি নিরুৎসাহিত করবো না, এক্সপোর্টও বাড়বে, বা এক্সপোর্ট যেটাই থাকুক এটাকে মোর সাস্টেনেবল করার চেষ্টা করা, কিন্তু মোর ইম্পর্টেন্ট সেলফ রিলায়েন্স বাড়ানো। মানে আমার র মেটেরিয়ালসকে কীভাবে ইউজ করা যায়, এমন সব র মেটেরিয়ালস আনা যেটা আসলে কোনো মনোপলি মার্কেটে না, হয়তো বা আমি ওখানে প্লে করতে পারি। যেমন ধরো সিনথেটিক এখন কিন্তু সিনথেটিক র মেটেরিয়ালসটা কি? পেট্রোলিয়াম ওপেন মার্কেট, পেট্রোলিয়াম আমার এখানেও আছে, আমি চাইলে অন্যান্য দেশ থেকে আনতে পারি, কিন্তু কটন আর পেট্রোলিয়াম কিন্তু একরকম না। কটন ইজ কাইন্ড অফ এ এগ্রিকালচার প্রোডাক্ট, লিমিটেড উৎপাদন হয়, কিছু কিছু দেশে হয়। তো কটন ডিপেন্ডেন্সি থেকে পেট্রোলিয়াম ডিপেন্ডেন্সি ইজ মাচ সেফার। সো পেট্রোলিয়াম থেকে আমি যদি সিনথেটিক ফাইবার করতে পারি, তো আমার এখানে রাদার ইন্ডাস্ট্রি হওয়া উচিত সিনথেটিক, কিন্তু আমি এখানে কটন বেস ইন্ডাস্ট্রি করেছি। তো তার মানে আমি ফোকাস করা উচিত সিনথেটিক ইন্ডাস্ট্রি। তারপর আমার র মেটেরিয়ালস আছে মনে করো জুট, তো এই জুট কিন্তু হিউজ একটা ভ্যালুয়েবল প্রোডাক্ট, এবং এইটা ম্যাটেরিয়াল সায়েন্সের ক্ষেত্রে, অ্যাডভান্স টেক্সটাইল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে জুট ইজ এ ভেরি লুক্রেটিভ ফাইবার। সো এই জুটকে আমার ব্যবহার করতে হবে, এবং এটাকে আমি আরও কীভাবে কাজে লাগাতে পারি। তারপর আমার এখানে সে মনে করো আছে কি বলে চামড়া, সো এটা ইটস এ মোস্ট ভ্যালুয়েবল প্রোডাক্ট। সো এইভাবে আমার যে র মেটেরিয়ালস আছে, এই র মেটেরিয়ালসে কীভাবে কাজে লাগানো যায়। দ্বিতীয়ত এখনকার ইন্ডাস্ট্রি এক্সপানশনের যে জায়গাটা, সেইখানে আমাদের তো এই যে ভ্যালু ড্রিভেন, যেমন এই যে টেক্সটাইল ইঞ্জিনিয়ার থেকে বা বুটেক্স থেকে যারা বেরোচ্ছে, তারা এখন মেশিনারি কোম্পানিতে যেতে পারে, মেশিন বানাবে, ডাইস কেমিক্যালস তারা করবে, এবং তারা টেকনিক্যাল টেক্সটাইলস এবং আমাদের যে ইম্পোর্ট করতে হচ্ছে যে ধরনের প্রোডাক্টগুলো, এগুলো আমার সাবসিডি, এগুলোতে আমি এগুলো করা। সো এর ফলে কি হবে, আমার ইম্পোর্ট কমবে, আমার এখানে টেকনোলজি ড্রিভেন কোম্পানি হবে, এবং টেকনোলজি ড্রিভেন কোম্পানিতে তো অলওয়েজ মার্জিন হাই, তার মানে বেটার বিজনেস। তো ওগুলোতে আমাদের যেতে হবে। পলিসি থেকে শুরু করে ইমপ্লিমেন্টেশন সব জায়গায় লক্ষ্য হওয়া উচিত আমি সেলফ রিলায়েন্স হব, সেলফ রিলায়েন্স, আমি অন্যের প্রতি নির্ভরশীলতা কমাবো। এখন অন্য নির্ভরশীলতা কেন কমাতে হচ্ছে? তুমি দেখো গ্লোবালি কিন্তু আনসার্টিনিটি বাড়তেছে, এবং তুমি একটা সাপ্লাই চেনের প্রতি ট্রাস্ট করবা। এই যে ইন্দো প্যাসিফিক, সেখানে কখন কি ঝামেলা হয়, তারপরে তোমার কোথায় কি ঝামেলা হচ্ছে, যুদ্ধ কোথা থেকে কোথায় মুভ করতেছে তুমি জানো না। সো যত বেশি তোমার এই যে সাপ্লাই চেনটা লম্বা হবে, তত দুর্বল তুমি, তত এফেক্টেড হবা তুমি। এজন্য তুমি যত ক্লোজার রাখতে পারো, যত কম্প্যাক্ট রাখতে পারো, তত বেটার। সো সেলফ রিলায়েন্স অল জায়গায় আমি খুঁজবো হচ্ছে কীভাবে আমি সেলফ রিলায়েন্স বাড়াতে পারি। ইটস ভেরি ইম্পর্টেন্ট সেলফ রিলায়েন্স। স্যার, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে 18 বছর ধরে আপনাদের অর্গানাইজেশন লিড করছে, তো বলতে গেলে একটা প্রমিনেন্ট প্ল্যাটফর্মের ফাউন্ডার আপনি। কখনো যদি এরকম সিচুয়েশন ফেস করেন অ্যাজ লাইক লার্জ স্কেল ক্রাইসিস, যেমন সাস্টেনেবিলিটি অর এথিক্যাল প্রোডাকশন রিলেটেড যে সকল পাবলিক রিলেশনস ইস্যুস আছে, সেসব যদি আপনি ফেস করেন, তখন আপনি ব্যাপারটি কীভাবে হ্যান্ডেল করতেন স্যার?
আর এবং কিভাবে আপনি আপনার প্রতিষ্ঠানে ইন্টিগ্রিটিটা মেনটেন করতেন এবং আপনার এমপ্লয়ি এবং যারা আপনার সাথে কাজ করেন টিমে তাদের মধ্যে কিভাবে ট্রাস্টটাকে আবার রিবিল্ড করতেন? আচ্ছা, এটা একটা কেসে তুমি কথা বলছো যে এরকম হলে, তো ফার্স্ট কেসে আমি বলবো যে আমার বিজনেস মডেলের উপরে ডিপেন্ড করে আমি এরকম রিস্কের প্রতি কতটা এক্সপোজড। সো আমি এর আগেও বলেছিলাম যে আমার যদি নিজস্ব কোনো মডেল না থাকে, আমার যদি নিজস্ব কোনো স্টোরি না থাকে বা নিজস্ব কোনো কমপ্লায়েন্স সেট না থাকে, আমি যেটা বিলিভ করি এবং আমি এটা মেনটেন করি, আমি তখন কি করি, অন্যের একটা রিকোয়ারমেন্টসের উপরে ইনভেস্ট করি। তখন ওই রিকোয়ারমেন্টসে যদি কোনো কারণে চেঞ্জ হয় অথবা ওখানে যদি কোনো ম্যাসিভ চেঞ্জ আসে বা ওইটার প্রতি যদি কনফিডেন্স ফল করে, তখন আমি বেশি এফেক্টেড হই। সো এই জায়গাটা থেকে আমি বলছিলাম যে কোনো বিজনেস শুড বিল্ড অন হিজ ওন কাইন্ড অফ এ কম্পিটেন্স। সো টেক্সটাইল টুডে আলহামদুলিল্লাহ আমরা আমাদের যত প্রোডাক্ট আছে, যত আছে, আমরা ইটস আওয়ার ওন প্রোডাক্ট। যেটা হয় যে এমন না যে হচ্ছে যে কেউ একজন আমাকে টাকা দিছে বলে আমি একটা প্রোডাক্ট ডিজাইন করছি, এরকম না। রাদার আমরা আমাদের স্ট্রেংথ অনুযায়ী, আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদের অ্যাক্সেস অনুযায়ী, আমরা ইন্ডাস্ট্রি নিড অনুযায়ী আমরা রিয়েল কিছু প্রোডাক্ট তৈরি করেছি এবং এই প্রোডাক্টগুলোতে আমার পার্টনারদের কনফিডেন্স আনার জন্যে আমরা চেষ্টা করেছি যে দেখেন এই প্রোডাক্টটা এখন ইন্ডাস্ট্রির জন্য জরুরি, আপনারা এটাতে কোঅপারেট করেন, এটাতে আসেন। সো এর ফলে যেটা হয়েছে যে আমাদের যেহেতু প্রোডাক্ট, আমাদের যেহেতু আইডিয়া, তার মানে এইটা তো আমার নিয়ন্ত্রণে আছে, আমার কমিটমেন্ট সেখানে আছে, দিস ইজ মাই ওন কমিটমেন্ট। সো এর ফলে আমার ওই রিস্কটা কমে যায়। আর দ্বিতীয়ত এক্সটার্নাল অনেক কিছু আমার নিয়ন্ত্রণে নেই, ওটা নিয়ে তো আমার ভাবার আসলে সুযোগটা নেই। বরং আমি ওয়ান সেকেন্ড আমি চিন্তা করতে হবে যে আমি আমার জায়গাটা, আমার কমিটমেন্ট, আমার কমপ্লায়েন্স, আমার বিলিফ, আমার যে কনফিডেন্স, আমার যে কমিটমেন্ট টুয়ার্ডস মাই মানে কাস্টমার অথবা মাই কান্ট্রি অথবা মাই সোসাইটি, এটাকে আমি বিলিভ করি কিনা, এটাকে আমি ধরে রাখতে পারছি কিনা। আমার মনে হয় এইটা যদি থাকে তাহলে আমার এই যে আমার কমিউনিটি, আমরা তো একে অপরের কাছাকাছি, তো আমরা কেন একে অপরের ক্ষতি চাইবো? আমরা তো কেউ একে অপরের ক্ষতি চাওয়ার কোনো কারণ না। সো এর ফলে একটা ফ্যাক্টরি যদি ভালো থাকে, বিজনেস যদি ভালো থাকে, আমিও টিকে থাকবো ইনশাল্লাহ। সো দ্যাটস হোয়াট ইজ আমরা যদি এই কানেক্টিভিটিটা ক্লোজার রাখতে পারি এবং একে অপরের প্রতি কমিটমেন্টটা ঠিক থাকে, দেন আমার কাছে মনে হয় যে ওই যেটা হয় যে অনেক ডিস্ট্রাপশনে আমি অনেক শেষ হয়ে যাবো, পড়ে যাবো, এটা হয়তো ইনশাল্লাহ হবে না। তো স্যার, অ্যাকর্ডিং টু ইউর পাস্ট জার্নি, লোকাল এবং গ্লোবাল ইকোনমিতে টেক্সটাইল ইন্ডাস্ট্রির কোন অবদানটি সম্পর্কে মানুষ আরও বেশি জানা দরকার বলে আপনি মনে করেন, যেটি মানুষ খুব কম অবগত? আচ্ছা, ওইটা একটা কথা এর আগে বলছিলাম যে আমি আমার ওন স্টোরিটা বলবো। সো অনেক সময় যেটা দেখা হয় যে ওয়েস্টার্ন যেসব মিডিয়াতে হয়তো দেখবা যে হচ্ছে যে সে প্রাইমার্কের একটা অর্ডারের ফলে এখানকার একটা কোম্পানিতে ওয়ার্কারদের লাইফের প্রতি কেমন ইম্প্যাক্ট পড়তেছে, এগুলো নিয়ে স্টোরি হয়। অথবা গার্মেন্টসের ফলে বাংলাদেশের ইকোনমি বুম করতেছে, এগুলো আসে। বরং আমাদের যেটা আমরা অপোজিট কিছু স্টোরি বানাতে পারি। সে কিভাবে আসলে গার্মেন্টসের দাম একটা বার্গারের থেকে একটা টি শার্টের দাম কম হয় এবং কেন এটা করা সম্ভব হচ্ছে। বাংলাদেশ অনেক স্যাক্রিফাইস করতেছে, অনেক চিপ রিসোর্স দিচ্ছে, চিপ প্রোডাক্ট লেবার দিচ্ছে। সো এর ফলে ওয়েস্টার্নরা অনেক কম দামে জামা কাপড় পরতে পারছে। সো এই একই রিসোর্স যদি সে লন্ডনে একই রিসোর্স এঙ্গেজ করে একটা টি শার্ট বানানো হতো, ওই টি শার্টের দাম কত পড়তো? আমরা যদি কম্প্যারিজনগুলো দিয়ে আমরা কান্ট্রি ওয়াইড যদি কিছু কন্টেন্ট বানাতে পারতাম, তখন আসলে আমরা দেখাতে পারতাম যে লন্ডনের বা নিউ ইয়র্কের ডেভেলপমেন্টে আমাদের অবদান আছে। সো কাইন্ড অফ অপোজিট জায়গাটা দেখানো, মানুষ আমাদের একটু উল্টা দেখা গেলো যে আমাদেরকে ব্যাকফুটে রাখার জন্যে, যে তুমি আমার কাছে এক্সপোর্ট করতেছো, তুমি ডলার পাচ্ছ দেখে তোমার ইকোনমি ভালো হচ্ছে। কিন্তু আমার দেখানো উচিত একটা টি শার্ট যেটা $100 খরচ পড়তো লন্ডনে তৈরি করতে, সেই টি শার্ট আমার এখানে সে কিনে নিয়ে যাচ্ছে $1.80 এবং সেখানে সে বিক্রি করতেছে হয়তো $3 বা $2.5 বা $4। সো তাকে তো এটা বিক্রি করতে হয়তো $1.10, যদি তার ওখানে $110, যদি তার ওখানে $100 সেটা প্রোডাকশন কস্ট হতো। তার মানে আমরা আসলে গ্লোবালি লোকজনকে কম দামে কাপড় পরার ক্ষেত্রে বাংলাদেশের অবদান অসীম, মানে একেবারে বৈশ্বিকভাবে মানুষকে অ্যাফোর্ডেবলি কাপড় পরার ক্ষেত্রে বাংলাদেশের অবদান। এটা আমরা আসলে আমার মনে হয় এই গল্পটা রাদার তুলে ধরা দরকার। দিস ইজ ওয়ান থিং। অ্যানাদার থিং, আমাদের এখানে যেটা আসা দরকার, আমরা অনেক সময় আমাদের হিস্ট্রি ভুলে যাই। আমরা মনে করি যে আমাদের ইতিহাস তৈরি হয়েছে 1971 থেকে শুরু। সো আমাদের এখানে বলে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমাদের এখানে আসে 1980s বা 78-এ শুরু হয়েছে, এরপরে 80 থেকে আমরা এটা
এক্সপোর্ট করা শুরু করেছি। কিন্তু কেন 71-এর আগে কি এই দেশ ছিল না, এই দেশে মানুষ ছিল না, এখানে ইন্ডাস্ট্রি ছিল না? সো ইভেন ব্রিটিশ আমলের আগে আমাদের এখানকার টেক্সটাইলের হিস্ট্রি কিন্তু রিচ। আমাদের মসলিন ফ্যাব্রিক, তাই না, তোমরা তো মসলিন নিয়ে কাজ করেছো, সো আমাদের মসলিন ফ্যাব্রিক ইউরোপের বিভিন্ন অ্যারিস্টোক্রেট ফ্যামিলির মেয়েরা পরার জন্যে তারা স্বপ্ন দেখতো যে আমি একটা মসলিন ফ্যাব্রিক কিনবো, এবং তারা টাকা জমাইতো, এবং টাকা জমিয়ে তারা অর্ডার করতো এবং ওয়েট করতো যে এটা আসবে। আজকে যেমন আমাদের ইউথরা আমরা যেমন আইফোন কিনবো বলে টাকা জমাই, একটা আইফোন মুসলিম কেনার জন্য ইউরোপিয়ানরা টাকা জমাতো। সো আমরা ওই স্ট্যান্ডার্ডের একটা ফ্যাব্রিক বানাতাম। সো আমাদের উই হ্যাভ সাচ রিচ হিস্ট্রি ইন টেক্সটাইলস, এবং এই অঞ্চলের টেক্সটাইল এক্সপোর্ট কিন্তু হিউজ পরিমাণে ছিল, এবং আমরা অনেক রিচ ছিলাম এখানকার লাইভলিহুডস অ্যান্ড অল। সো আমরা টেকনোলজিতে আগানো ছিলাম, আমরা প্রোডাক্ট এবং সফিস্টিকেসি, সেফটি, সিকিউরিটি। সো তার মানে আমার ওইটা মাথায় রাখা দরকার। উই শুড নট আন্ডারমিন আস, আমাদেরকে আন্ডারমাইন করা ঠিক হবে না। ব্রিটিশরা সামহাও এখান থেকে যেহেতু 200 বছরের একটা উপনিবেশবাদের ইতিহাস, এখান থেকে অনেক কিছু নিয়ে গেছে, এবং এখানে অনেক আমাদের স্বাভাবিক যে লাইভলিহুড ছিল এটাকে ডিস্টার্ব করেছে। এর ফলে মানে পোস্ট কলোনিয়াল যে আমাদের দেশ বা আমাদের যে সোসাইটি, এইটাতে আমরা দেখছি যে অনেক ধরনের সমস্যা, কিন্তু অতীতে আমরা এরকম ছিলাম না। সো এই জন্য আমি যখন বলতেছি ভিশনারি হওয়া, মিনিং হচ্ছে যে ভিশন আমি কখন নিতে পারবো, যখন আমার হিস্ট্রি জানবো, আমার রিয়েলিটি জানবো, তখন আমি আরও গ্রেটার ভিশনের দিকে আমি হয়তো যেতে পারবো। সো আমি মনে করি যে আমাদের যদি বিলিভ বলি বা এই জায়গাটা বলি, আমাদের এই জায়গাগুলো আসলে তুলে ধরা দরকার, যাতে আমরা ইয়াং জেনারেশনকে মোটিভেট করতে পারি টু কাম ইন টু দিস ইন্ডাস্ট্রি অ্যান্ড টু কন্ট্রিবিউট। স্যার, টেক্সটাইল শিল্পের যে বিব্রত সেটা কিন্তু এখনও অব্যাহত, এটা আমরা দেখতে পাচ্ছি। তো আপনার এবং টেক্সটাইল ট্যুরের সামনের দিনগুলো নিয়ে আপনাদের প্ল্যান কি, এবং কোনো এক্সাইটিং প্রজেক্ট বা ইনিশিয়েটিভ এরকম কিছু আমাদের জন্য ওয়েট করছে কি না? রাইট, আমরা আসলে যেটা বলার চেষ্টা করছি বিভিন্ন জায়গায়, সেটা হচ্ছে যে এই যে আমরা একটা যে আমাদের যে মূল কম্পিটেন্স, আমরা যখন অন্যান্য জায়গায় গল্প করি যে আপনারা আমাদের দেশে আসেন, এখান থেকে এখানে অর্ডার প্লেস করেন, মূল কথা কি এখানে হচ্ছে যে আমরা সস্তা, ইউ ক্যান মেক ইট চিপ, আপনি কম দামে এখান থেকে করে নিয়ে যেতে পারবেন। তো আমাদের কম্পিটেন্স যেটাকে বলে কম্পিটিটিভনেস, বিজনেস কম্পিটিটিভনেস হচ্ছে যে আমরা চিপ, উই হ্যাভ চিপ লেবার, চিপ রিসোর্সেস, কম দামে আমরা আপনার প্রোডাক্টটা করে দিতে পারি। এটা এমন একটা অবস্থা, আমি যদি কোয়ালিটিও করি, সে টার্কি থেকে বানানো একটা প্রোডাক্ট বায়াররা যে চিন্তা দিয়ে দেখে, একই জিনিস বাংলাদেশ থেকে পাঠানো একটা প্রোডাক্ট বায়াররা একই চিন্তা দিয়ে দেখে না। ও মনে করে টার্কিতে আমি তাহলে এই টাকা দিতে হবে, বাংলাদেশে কম টাকা দিলেও চলবে। সো এই যে চিপ যে একটা মেন্টালিটি, এটা চিপস মানে সোর্সিং প্লেস, আমার মনে হয় এই জায়গা থেকে আমাদের চেঞ্জ দরকার। তো এই জন্য আমরা যেটা কাজ করতেছি সচেতনতা জায়গা থেকে প্র্যাকটিক্যালি করার পর্যন্ত, সেটা হচ্ছে আমরা বলতেছি ইনোভেটিভনেস, এইটা হওয়া উচিত আমাদের নতুন কম্পিটিটিভনেস। সো আমরা এইটা ব্যাপারে কথা বলছি, কাজ করতেছি। সো এইটা প্র্যাকটিক্যালি করে দেখাইতে হবে, এবং বিশ্বে আমাদের এই নামটা থাকতে হবে যে বাংলাদেশ ইন্ডাস্ট্রি মানে হলো ইনোভেটিভ ইন্ডাস্ট্রি। সো বাংলাদেশে ইনোভেশন হয়, ফ্যাক্টরি কোম্পানিগুলোর মধ্যে ইনোভেশন কালচার আছে, ইনোভেশন নিয়ে তারা কাজ করে। বাংলাদেশি কোম্পানিগুলো যে কোনো চ্যালেঞ্জ ওভারকাম করতে পারে, যে কোনো নতুন জিনিস দিলে সে করতে পারে। সো এবং তারা ইনোভেটিভ, তারা আর রেগুলার শুধু কাজ করে যে তা নয়, তারা ইনোভেটিভ যে কোনো কিছুতে। সো এই যে ইনোভেটিভনেস, এই জিনিসটাকে কাজ করা, এটাকে অ্যাডপ্ট করা, এটা আমাদের নেক্সট গোল। এবং এটা যাতে প্র্যাকটিক্যালি রিয়েলি শুধু মুখের কথাই নয়, প্র্যাকটিক্যালি যাতে এটা ইমপ্লিমেন্টেড হয়, এবং কোম্পানিগুলোর মধ্যে যাতে করে এই ইনিশিয়েটিভ থাকে, এখানে ইনভেস্টমেন্ট থাকে, এবং প্র্যাকটিক্যালি তারা যে ইনোভেট করছে এটা তারা শোকেস করতে পারে। সো তখন আমরা আসলে আস্তে আস্তে এক পর্যায়ে গিয়ে বলতে পারবো যে হচ্ছে আমাদের কম্পিটিটিভনেস এখন আর চিপ না, ইট ইজ ইনোভেটিভনেস। দ্যাটস হোয়াট ইজ সামথিং উই লুক ফর। ওকে স্যার। স্যার, বর্তমানের যে ফাস্ট পেস্ট ইন্ডাস্ট্রি এবং সেখানে আপনাদের টেক্সটাইল ট্যুরের অর্গানাইজেশন, তাও একদম সাকসেসফুলি রান করা, স্যার ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা কীভাবে করে থাকেন? ওয়ার্ক লাইফ ব্যালেন্স আসলে আমার ফিলোসফিটা আরেকটু মানে অ্যাডভান্স, মানে একটু ডিফারেন্ট। আমি বলি যে এটা হচ্ছে যে ওয়ান প্রিন্সিপাল, মানে এটা পার্সেন্টেজ না। আমি বলি যে কারণ তুমি যদি দেখো যে মানুষ আসলে একসাথে দুইটা কাজ করতে পারে না। আজকে তুমি এখানে আসছো কষ্ট করে, এত সময় দিয়েছো, আমিও একটা সময় এখানে দিয়েছি, আমরা তো একই সাথে বাসায় গিয়ে ঘুমাইতে পারতেছি না, আবার এখানেও আছি, এরকম তো না। অথবা ক্লাস করতেছি আবার এটা করতেছি, একসাথে এটা সম্ভব, আমরা যে কোনো একটাকে প্রায়োরিটি দিয়ে করতে হচ্ছে, অপরচুনিটি কস্ট। সো মিনিং আমি যেটা বলি যে হচ্ছে যে আমার কাছে ওয়ান প্রিন্সিপাল, এটা হচ্ছে যে আমি
সবসময় চেষ্টা করি যে আমার জন্য এখন সবচেয়ে টপ মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা কি, মানে আমার কোন কাজটা হচ্ছে যে নাম্বার ওয়ান প্রায়োরিটি। সো আমি মনে করি যে কেউ যদি এই স্কিলটা তার থাকে, যে হচ্ছে যে সে খুঁজে বের করতে পারে যে তার জন্য সবচেয়ে টপ মোস্ট ইম্পর্টেন্টটা কী একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে, এবং সে কালচারালি এবং সে ওইটাই করে যেটা টপ মোস্ট ইম্পর্টেন্ট। এখন নর্মালি মানুষ কোন কাজটা করে বেশি? নর্মালি মানুষ করে হচ্ছে তার যেটা অভ্যস্ত, তার যেটা ভালো লাগে, যেটা তার কাছে কমফোর্টেবল, সেই কাজটা করে। তার জন্য টপ মোস্ট ইম্পর্টেন্ট, যদি আমি এটা অপছন্দ হয় আমার, তারপরে আমাকে ওইটাই করতে হবে। সো দ্যাটস হোয়াট ইজ সামথিং। আমি মনে করি এই স্কিলটা হলে আমাদের রোল থাকতে পারে বিভিন্ন, কিন্তু আমি যদি এইটা বুঝতে পারি যে হচ্ছে আমার জন্য সবচেয়ে টপ মোস্ট ইম্পর্টেন্ট কাজটা কী, দেন আমি প্রায়োরিটি করতে পারবো। এবং দিন শেষে আমি আমার ক্যাপাবিলিটি অনুযায়ী আমি যদি বুঝি যে আমার তো ভাই একটু কি করার আছে, আমি তো এর চেয়ে বেশি কিছু করতে পারতেছি না, অবশ্যই আমাদের ক্যাপাসিটি বাড়ানোর চেষ্টা করা উচিত। বাট একটা সার্টেন টাইমে তো আমি একটা কাজে বেশি করতে পারি না, তখন আমাকে অবশ্যই দেখতে হবে যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কাজটা কি। আমি ওয়ান প্রিন্সিপাল ফলো করার চেষ্টা করি। আপনাদের একটা অনগোয়িং প্রজেক্ট চলছে যে টেক্সটাইল ট্যালেন্ট হান্ট 9.0, এ ব্যাপারে যদি কিছু বলেন আপনাদের এই কম্পিটিশনটা নিয়ে। জি, আমরা যে টেক্সটাইল ট্যালেন্ট হান্ট, যেটা আমি বলছিলাম যে মূলত এটা শুরু হয়েছিল আসলে একটা জায়গা থেকে যে আমরা একটা কমিউনিটি তৈরি করতে চাই, যে কমিউনিটি পড়বে, লিখবে এবং নলেজের গুরুত্ব বুঝবে। তো এবং এই যে আমাদের এডুকেশন তো আসলে এখন পোস্ট গ্র্যাড এডুকেশন আসছে টেক্সটাইলে, কিন্তু মূলত আমাদের এডুকেশনটা তো আন্ডারগ্র্যাড। সো আমাদের আন্ডারগ্র্যাড গ্র্যাজুয়েটরা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে যায় অথবা হায়ার স্টাডিতে যায়, গ্লোবালি বিভিন্ন জায়গায় রিসার্চ করে। তো আমরা যখন এই ইনিশিয়েটিভ নিয়ে আসলাম, তখন যেটা হলো যে আমরা আন্ডারগ্র্যাড লেভেলে আমাদের স্টুডেন্টদেরকে আমরা রিসার্চ মেথোডোলজি, আমরা এখন বলতেছি ইনোভেশন মেথোডোলজি, এগুলো আমরা শিখাই দিই। এটা একটা ম্যাসিভ আপলিফট করে মানে আমাদের নেক্সট জেনারেশনকে। আন্ডারগ্র্যাড লেভেলে রিসার্চ মেথোডোলজি নর্মালি কোথাও নাই। আন্ডারগ্র্যাডে যে প্রজেক্টগুলো হয়, এটা জাস্ট একটা স্টুডেন্টদের মধ্যে একটু নতুন ধরনের থিঙ্কিং প্রসেস দেওয়ার জন্য, আসলে ট্রুলি এখানে অত সময়ও দেওয়া হয় না এবং একটা ম্যাথোডিক্যাল রিসার্চ এটা হয় না। পোস্ট গ্রেডে গিয়ে আস্তে আস্তে লোকজন রিসার্চ মেথোডোলজিতে এঙ্গেজ হয় এবং পিএইচডিতে গিয়ে জানতে পারে, পিএইচডিতে গিয়ে এটা প্র্যাকটিক্যালি রিয়েলি এটা হয়। সো আমাদের লক্ষ্য ছিল হচ্ছে সিম্পলি নলেজ ড্রিভেন একটা কমিউনিটি তৈরি করা, বিকজ এই কমিউনিটি হচ্ছে যে আমার জন্য মার্কেট, আমার জন্য তারা কন্ট্রিবিউট করবে এবং তারা এটা ভ্যালু বুঝবে, তারা এটাকে ক্যারি করবে। ওই জায়গা থেকে আমরা করেছি, কিন্তু আমরা দেখলাম যে ইম্প্যাক্টটা মাচ বিগার, নট অনলি ফর আওয়ার কজ, ইট হ্যাজ বিকাম এ বিগ ফ্যাক্টর ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য এডুকেশন সেক্টর, ডেভেলপমেন্ট অফ দ্য ইন্ডাস্ট্রি। সো যেমন আমাদের শুরুর দিকে যারা অ্যালুমনাই ছিল, তারা যদি আমরা খুঁজে দেখি যে বেশিরভাগ দেশের বাইরে চলে গিয়েছে, ডক্টরেট করেছে, পোস্ট ডক্টরাল রিসার্চ করছে এবং লিডিং কোম্পানিগুলোতে তারা কাজ করছে। অনেকে ফিরে এসছে, অনেকে আসে নাই। আর এখন যারা ইন্ডাস্ট্রিতে আছে, এরাও দেখবে যে মানে একেবারে আলাদা করা যাচ্ছে। হ্যাঁ, অনেকে অনেক স্টার্ট আপ করেছে, অনেকে ওই নন ট্রেডিশনাল জায়গায় গিয়েছে, চ্যালেঞ্জ নিয়েছে, অনেকে বিজনেসে গিয়েছে। সো এই যে একটা হিউজ ওপেন আপ হচ্ছে, অপরচুনিটি হচ্ছে, এটা আসলে আমরা নিজেরাও আবিষ্কার করতে পারিনি যেরকম একটা ইনিশিয়েটিভ এত ম্যাসিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। সো আলহামদুলিল্লাহ, টেক্সটাইল ট্যালেন্ট হান্ট এটাকে আমরা বলি, এখন যেটা বলছি আমরা ইনোভেশন মাস্টার মাইন্ড তৈরি করতেছি। ইটস এ একটু টায়ারসাম, একটু কষ্টকর, একটু সময় দিতে হয়, বাট যেই আসে সে তার মধ্যে চেঞ্জগুলো ফিল করতে পারে। সো এখন আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে যাতে করে আমরা ইন্ডাস্ট্রির যে প্রবলেমগুলো, ইন্ডাস্ট্রির যে সলিউশনগুলো, ইস্যুগুলো, এগুলোর সাথে যাতে করে আমরা একাডেমিকে এঙ্গেজ করতে পারি। সো এই জন্য আমাদের রিসার্চগুলো এখন ইন্ডাস্ট্রির প্র্যাকটিক্যাল ইস্যু নিয়ে, এবং সেখানে স্টুডেন্ট এবং টিচার সহ একাডেমিকে আমরা একটা প্র্যাকটিক্যাল ম্যানারে প্রপার ওয়েতে এঙ্গেজ করার চেষ্টা করেছি। সো আলহামদুলিল্লাহ, এটা মানে গোয়িং গুড। এখন সিজন 9 চলছে। সো এটা আশা করছি যে প্রতিবারই আগের সিজনের থেকে বেটার হয়। আমরা আশা করছি এটা ইনশাল্লাহ আগের সিজন থেকে বেটার হবে। স্যার, ইয়ং জেনারেশন যারা টেক্সটাইল বা যে রিলেভেন্ট সেক্টরে এন্টারপ্রেনার হতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দেবেন? আচ্ছা, এটা নিয়ে একটু আগে কিছু কথা আসছে। ওই যে আমি যখন বলছিলাম যে ভিশনারি হও, তারপর ইনোভেটিভ হও এবং হচ্ছে রিলায়েন্স থাকো, স্রষ্টার প্রতি রিলাই করো। বাট বিসাইড দ্যাট আমি মনে করবো যে ওই যে ওয়ান্স অ্যাগেইন যে হচ্ছে তুমি যদি রেজাল্টকে ফোকাস করো অনেক ক্ষেত্রে, যে হচ্ছে আমার বন্ধুবান্ধব চাকরি করে এই জায়গায় চলে যাচ্ছে, ওই জায়গায় চলে যাচ্ছে, কেউ হয়তো সরকারি চাকরি করে এই জায়গায় চলে গেছে, কেউ বিদেশ গিয়ে পিএইচডি করতেছে, এই যে আলোচনা, এই আলোচনার মধ্যে গেলে তুমি এন্টারপ্রেনার হতে পারবে না।
তোমাকে ফোকাস করতে হবে হচ্ছে যে আই হ্যাভ ডিসাইডেড ইট এবং আমি এটা করব, আই হ্যাভ টু ট্রাই ফর দ্য লাস্ট মোমেন্ট, মানে আমাকে এটা ট্রাই করে যেতে হবে। আমি বলছি না যে তুমি একটা কিছু ছেড়ে নতুন কিছু করবে না, তা না, কিন্তু ওইটা যদি করো যত তাড়াতাড়ি করো তত ভালো। কিন্তু তুমি লেগে থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ফোকাস থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। চ্যালেঞ্জ আসলেই যে আমি ভেঙে গেলাম, অথবা যদি মানুষের সাথে তুলনা করে 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 অলওয়েজ করি, দেন ইটস তুমি করার জন্য ইটস ভেরি ডিফিকাল্ট হবে। যেমন আমি পাশ করার পরে নতুন সময়গুলোতে 1, 2, 3, 5, 4 বছরে বন্ধুবান্ধবের সাথে দেখা হলে আমি একটু পরে হাঁফায় উঠতাম, কারণ বন্ধুরা বেশিরভাগ ক্ষেত্রে আলোচনা করতেছে যে অমুকে অমুক কোম্পানিতে এত টাকায় বেতন পায়, এত। আমি এই জিনিসটার মধ্যে ঢুকতেই পারতেছিলাম না, মানে সো এইটা আমাকে বরং মানে মনে হইতো যে না, এই আলোচনা কেন। দিন শেষে আমি মনে করি মানুষের টাকা তো খুব বেশি লাগে না, আর যার টাকা বেশি দরকার হয় সে আসলে গরিব। তোমার কাছে যে টাকাটা আছে সেইটা তুমি ম্যানেজ করে চলতে পারো, তুমি রিচ। মানে রিচ অ্যান্ড পুয়ার ইজ এ মেন্টালিটি, বুঝছো? মানে অনেকের অনেক আছে, তারপরে দেখবা যে অনেক হাপিত্যেশ, অনেক অভাব, অনেক ধরো অভিযোগ। হ্যাঁ, বেসিক জিনিসগুলা তো, ধরো তোমার মায়ের চিকিৎসা করা দরকার, সেক্ষেত্রে টাকার অভাব, সেটা তো একটা বেসিক জিনিস, সেটা তো একটা ধরো একটা ডিফিকাল্ট টাইম বা ডিফিকাল্ট ইস্যু, এগুলো রিজলভ থাকা দরকার। বাট মোস্ট কেসেস আসলে ইটস এ মেন্টালিটি ইস্যু। আমার 10 টাকা আছে, আমি আমার লাইফ কীভাবে অ্যারেঞ্জ করবো? আমি কেন ভাববো যে আমার 20 টাকা নাই, যদি থাকতো, মানে যা আছে সেটাকে আমি মানে আমি বলছি না যে আমি আই ডোন্ট লাইক বিইং রিচ, অথবা আই ডোন্ট লাইক বিইং ওয়েলদি, আমি সেটা বলছি না। অবশ্যই আমি সেটা চাই, বা সেটা ভালো জিনিস, সবাই চাইবে। কিন্তু এটা নিয়ে হাপিত্যেশ করাটা একটা, এটা হচ্ছে যে পুয়ার মেন্টালিটি। তো বিজনেস করতে গেলে এই বিজনেসের ওই কাজে ফোকাস করা উচিত, রাদার দ্যান দ্য আউটকাম অফ ইট। স্যার, আমরা একদম মোটামুটি শেষের দিকে চলে এসেছি এবং আপনার সাথে কথা বলেও আমাদের খুব ভালো লাগলো যে আপনার যে ইনসাইটস, যে নলেজের যে সেক্টরটা, স্যার টোটালি ইন্সপায়ারিং স্যার। স্যার, আমাদের লাস্ট কোয়েশ্চেন হচ্ছে স্যার, যে টেক্সটাইল ট্যুরের মিশন এবং ভিশন নিয়ে যদি এক বাক্যে কিছু বলতে চান, কি বলবেন স্যার? ওটাই আমি একটু আগে বলেছি, যেটা আমরা মিশন স্টেটমেন্ট এখন, সেটা হচ্ছে যে ট্রান্সফারিং দিস ইনোভেটিভনেস অ্যাজ এ স্কিল, অ্যাজ এ ট্রান্সফারেবল স্কিল। আমি তোমাকে বলি যে আমি এই ফোনটা তোমাকে দিয়ে দিলাম, তাই না? এটা যে আমি তোমাকে দিতে পারতেছি, সেটা ট্রান্সফারেবল জিনিস। এরকম আমরা চাই যে হচ্ছে যে আমরা ইনোভেটিভনেস, ইউ অ্যাজ এ কোম্পানি অথবা অ্যাজ এন ইন্ডিভিজুয়াল, আমরা তোমার মধ্যে ইনোভেটিভনেসটাকে তোমাকে দিচ্ছি, ট্রান্সফার করতেছি। এখন তার মানে এটা যে শুধু এটা আমার কাছে আছে না, আমরা যেটা করেছি সেটা গবেষণা করে এটাকে একটা যদিও এটা ট্যাসিট একটা জিনিস, মানে হয়তো টাচ করা যাচ্ছে না, কিন্তু এটাকে একটা ফরম্যাটে, একটা মেথড আমরা ফেলেছি, যেটা দিয়ে আসলে এটাকে অ্যাচিভ করা সম্ভব এবং এটা ট্রান্সফার করা সম্ভব। সো দ্যাটস হোয়াট উই অ্যাম্বিশন, যে হচ্ছে যে কোম্পানিগুলো এই ইনোভেটিভনেস স্কিলটাকে অ্যাডপ্ট করবে, এর ফলে তাদের মধ্যে ইনোভেটিভনেসটা থাকবে। সো এই কাজটা নিয়ে আমরা কাজ করছি। দ্যাটস হোয়াট ইজ আওয়ার ভিশন রাইট নাও। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ। উই আর গ্ল্যাড টু হ্যাভ ইউ স্যার। আই এম অলসো ভেরি হ্যাপি যে তোমরা আসছো এবং আমার সাথে কথা বলছো। সো তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমি চাই যে এই যে বুটেক্স রেডিও, যদিও রেডিও শব্দ শুনলেই মনে হয় যে একটু ক্লাসিক্যাল, বাট অলওয়েজ ওল্ড ইজ গোল্ড। সো মিনিং এই যে কনভারসেশন, এগুলা কন্টিনিউ রাখা উচিত এবং ইন্ডাস্ট্রির সাথে আরও বেশি কনভারসেশন হওয়া উচিত, যাতে করে স্টুডেন্টরা এই কনসেপ্টগুলো, রিয়েলিটিগুলো সম্পর্কে আরও বেটার অ্যাটাচ থাকে। আশা করি ফিউচারে দ্য ইয়াং জেনারেশন, বুটিক্স গ্র্যাজুয়েট সহ অন্যান্য গ্র্যাজুয়েটরা উইল বি অ্যাবল টু রিয়েলি মেক দোজ চেঞ্জেস, যেটা আসলে আমি যেটা বলছিলাম যে এটা হবে। এটা আমরা যদি চেঞ্জ না করি, আমরা আউট অফ মার্কেট। আমরা নিজেদেরকে চেঞ্জ করতে হবে, ভিশন দিতে হবে, আমাদেরকে লিডিংয়ে যেতে হবে। দ্যার ইজ নো ওয়ে উইদাউট বিইং লিডার। এখনকার যে বাস্তবতা, আমাদেরকে অবশ্যই লিডিংয়ে যেতে হবে। আমরা জাস্ট হচ্ছে যে কোনো রকমে বাঁচবো, কোনো রকমে খেয়ে পড়ে থাকবো, এটা না। এটা হইলে আমি মাইজারিতে পড়ে যাবো, আরও ডিফিকাল্টিতে পড়ে যাবো। আমাকে লিডিংয়ে যেতে হবে। সো মেন্টালিটি ওয়াইজ এখন কিন্তু চেঞ্জ দরকার। সেই জন্য শুধু এক্সপোর্ট বাড়াবো চামিচিকনে, আমার কাছে ইন্ডাস্ট্রি এখন এভাবে থাকবে না। আমাকে সেলফ রিলায়েন্ট হইতে হবে, আমাকে আমার সাপ্লাই চেনের রিস্ক কমাইতে হবে। সো অ্যাজ এন স্টুডেন্ট আমাকেও এমন একটা স্কিলের দিকে যেতে হবে, এমন একটা সেক্টরের দিকে যেতে হবে যেটা আসলে একটা লিডিং জায়গায় থাকবে এবং এটা একটা ইউনিক জায়গা হবে এবং কিছু সার্ভিস যেটা দিবে, যেটা অ্যাভেলেবেল না, কিছু পটেনশিয়ালি তৈরি করবে যেটা একেবারে কি বলে
কমোডিটি না, কমোডিটি তো আছেই, কিন্তু কমোডিটির মধ্যেও তুমি যদি কিছু নতুন অ্যাঙ্গেল না আনো, নতুন কিছু না আনো, এই পটেনশিয়ালিটি থাকবে না। এই জন্য ইনোভেটিভ হওয়াটা জরুরি। আসলে এই ইয়াং জেনারেশন ইনোভেটিভ, যেটা দরকার সেটা হলো বিলিভ দরকার, কনফিডেন্স দরকার। আশা করি বুটেক্স রেডিও সেটা আনার ক্ষেত্রে, সেটা পুশ করার ক্ষেত্রে হেল্প করবে। থ্যাংক ইউ স্যার, ইটস আ প্লেজার স্যার। থ্যাংক ইউ। ডিয়ার ভিউয়ার্স, আমরা গল্প শুনেছি টেক্সটাইল সেক্টরের একজন সফল উদ্যোক্তা, আমাদের বুটেক্সেরই গর্ব তারেক আমিন স্যারের কাছ থেকে তার উদ্যোগ এবং টেক্সটাইল সেক্টরের প্রতি তার যে ভালোবাসা, সেই গল্পগুলো আমরা শুনেছি। ইয়ং এন্টারপ্রেনার যারা কেরিয়ার এবং বিজনেস ইনিশিয়েটিভে তাদের লাইফ সেট করতে পারেন, তাদের জন্য হতে পারে এই এপিসোডটি একটি ট্রাম্প কার্ড। আপনাদের সবাইকে পুরো সময় জুড়ে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আবারও সামনের এপিসোডে নতুন কিছু নিয়ে, নতুনভাবে। টিল দেন সবাই ভালো থাকবেন অ্যান্ড স্টে টিউনড উইথ বুটেক্স রেডিও। থ্যাংক ইউ এভরিওয়ান।